তোকে তো আমার ছেলে বলতে ঘৃণা হচ্ছে। তুই তোর মামাতো বোনের সাথে এরকম করতে পারলি? আমি কান্না করতে করতে আম্মুকে বললাম, আম্মু, আমি এইরকম করিনি। সীমার এইগুলো বানানো নাটক। আমি তার সাথে কোনো কিছু করিনি। আব্বু, আম্মু, তোমরা বিশ্বাস করো। আব্বুও আমার কাছে এসে ঠাস করে চড় মেরে বলল, আজ থেকে তুই আমাকে আব্বু বলে ডাকবি না। তোর আব্বু মরে গেছে, তুই আজ এই বাড়ি থেকে চলে যাবি। হুম। আর দুলাভাই, আমার মেয়ের সম্মান ফিরিয়ে দিতে পারবেন? হোসেনকে পুলিশে দেওয়া উচিত। ভাবি, আমি তো তোমাকে তোমার মেয়ের সম্মান অবশ্যই ফিরিয়ে দিব। আমার ছেলের সাথে সীমার বিয়ে দিব, তারপর তাকে জেলে দিব, আর সীমাকে আমার বৌমা হিসেবে থাকবে। আব্বুর এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি কান্না করে আম্মুকে বললাম, আম্মু, তুমি বিশ্বাস করো, আমি এই সীমার সাথে এই রকম কাজ করিনি, প্লিজ। আমার কথা শুনে রেগে আম্মু বলল, তুই আমাকে ওই মুখে আম্মু বলে ডাকবি না। আমার শুধু একটা ছেলে আর একটা মেয়ে। তুই আজ থেকে মরে গেছিস। তোর মতো জঘন্য ছেলে আমি পেটে ধরেছিলাম। আব্বু, মামা ভাইয়া আমাকে ধরে নিয়ে গেল। ভাইয়া, আপু আমাকে বলেছিল এই ধরনের জঘন্যতম কাজ না করলে ও পারতেই। আমি প্রতিউত্তরে বলেছিলাম, ভাইয়া, আপু, আমি এই রকম করিনি, কিন্তু তারা আমার কথা বিশ্বাসই করেনি। আমাকে এখন সবাই মিলে আমাকে বন্ধ করে রুমে রেখে দিয়েছে। আমি বসে থেকে কান্না করতেছি, আর আমি ভাবতেছি আমি জীবনে সীমাকে ক্ষমা করব না। ও, আপনাদের পরিচয় দিতে ভুলে গেছে, আমি হোসেন খান। এই প্রথম আমি অনার্সে উঠলাম। আমি বাবা মার আদরের তৃতীয় সন্তান। আজ পর্যন্ত আস্তে আস্তে সব জেনে নেবেন। আমি ভাবতেছি আমার নীলার কি হবে, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। নীলা আমাকে বিশ্বাস করবে তো? না। আব্বা আম্মু সবার মতো সেও আমাকে ভুল বুঝবে। হে আল্লাহ, আমি এখন কি করব? আমি তো সব হারাতে বসলাম। সীমা আমার সাথে যা ব্যবহার করলো, আমি আমার জীবনে তাকে ক্ষমা করব না। আজ নীলা ঢাকায় গেছে বেড়াতে, তার মামার বাসায়। সে বলেছিল সেখানে 1 মাস থেকে আবার চলে আসবে, আর বলেছিল আমার সাথে ফোনে সব সময় কথা বলবে। কিন্তু ভাগ্যের আজ নির্মম পরিহাস, সীমা আমাকে এই অপবাদ দিল। আমি এগুলো ভাবতেছি, তখন দরজা খোলার শব্দ পেলাম। সামনে তাকিয়ে দেখলাম আম্মু আর ভাইয়া এসেছে। আমি উঠে গিয়ে আম্মুর পা জড়িয়ে ধরে বললাম, আম্মু, তুমি আমাকে বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। আম্মু হ্যাঁচকা টান দিয়ে পা সরিয়ে বলল, তোর মতো সন্তানকে আমি কিভাবে বিশ্বাস করব? তুই আমার সীমা মামুনিকে নষ্ট করতে চেয়েছিলি। আম্মু ভাইয়াকে অনুমতি দিল। ভাইয়া আমাকে নিয়ে চলে গেল। গিয়ে দেখলাম কাজী সাহেব এসেছে। আমার সাথে জোর করে পরিবারের সবাই মিলে সীমার সাথে বিয়ে দিয়ে দিল। দেখলাম সীমা খুব খুশি। আমি মনে মনে ভাবছি, সীমা, তুই হাসতেছিস? তোকে আমি কঠিন শাস্তি দিব। বিয়ে হওয়ার পর মামা আব্বুকে বলল, দুলা ভাই, এখন এই জানোয়ারকে পুলিশের হাতে তুলে দিবে। আমি মামার কথা শুনে চুপসে গেলাম। আজ আমাকে বিনা অপরাধে অপরাধী হতে হচ্ছে, শুধু সীমার কারণে। কিছুক্ষণ পর মামা আব্বুকে পুলিশের হাতে তুলে দিল। আমাকে পুলিশ হ্যান্ডকাপ পরিয়ে দিল। আমি আব্বু আম্মুর উদ্দেশ্যে বললাম, আব্বু আম্মু, তোমরা একদিন এই সত্য জানতে পারলে আমি এই ধরনের জঘন্যতম কাজ করিনি। অনেক আফসোস করবে আমাকে হারিয়ে। ওই দিন এই আমি বলে গেলাম। আর সীমা, তুই ভালো একটা কাজ করেছিস, এই জন্য তোকে একদিন পস্তাতে হবে। সীমা চুপ করে আছে। অফিসার, একে নিয়ে যান, মুখ দেখতে চাই না। অফিসার, আমাকে নিয়ে চলুন। পুলিশ অফিসার সেখান থেকে আমাকে নিয়ে গেল। তাদের গাড়িতে নিয়ে আমাকে থানায় নিয়ে গেল। আমাকে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিল। গাড়ি থেকে নেমে আমি বর্তমানে জেলে বসে আছি। আমি কান্না করে করে বলছি, সীমা, তুই আমার সাথে কেন এমন করলি? আমাকে আব্বু আম্মু ভাইয়া আপু সবার সামনে খারাপ বানালি। আমি এই কথাগুলো ভাবতেছি, তখন কিছু একটা শব্দ পেলাম। দেখলাম সামনে জেলের দরজা খুলছে। আমি মনে মনে একটু খুশি হলাম। আব্বু আম্মু আসছে আমার কাছে মনে হয়। আমার ধারণা ভুল। দেখলাম 2জন পুলিশ অফিসার আসছে। তাদের হাতে লাঠি দেখে আমি ভয়ে চুপসে গেলাম। তারা আমার সামনে আসলো, এসে বলল, কুত্তার বাচ্চা, আমি তোর পরিবারের কাছ থেকে শুনলাম তুই তোর মামাতো বোনকে রেপ করার চেষ্টা করেছিস। স্যার, আমি কিছু করিনি। সীমা আমাকে ফাঁসানোর জন্য এমন করেছে, বিশ্বাস করুন স্যার। না, এভাবে না, তোকে লাস্ট বার বলতেছি, কেন তোর মামাতো বোনকে রেপ করার চেষ্টা করলি সত্যি করে বল, তাহলে তোকে মারবো কম। না স্যার, আমি যেটা করিনি সেই দোষ আমি ঘাড়ে নিতে পারবো না। এইভাবে স্যারেরা অনেকবার বলল, কিন্তু আমি সেই দোষ আমি করিনি, সেটা ঘাড়ে নিব কেন? পুলিশ অফিসার বলল, রাকিব,
এইভাবে হবে না। এই শালাকে একদিনের রিমান্ডে নিয়ে আচ্ছা মতো শিক্ষা দিতে হবে। ঠিক বলছিস। হাবিব 3rd ডিগ্রি দিলে এমনি থেকে স্বীকার করবে। এই বলে 2 অফিসারের মধ্যে একজন আমাকে ধরে হাত বেঁধে দিয়ে আমার পায়ে জোরে জোরে বাড়ি মারলো। আমি ব্যথায় চিল্লে উঠলাম, স্যার আমি কিছু করিনি, প্লিজ আমাকে মারবেন না। কিন্তু তারা শুনছে না, আমাকে ঠিকমতো লাঠি দিয়ে বাড়ি মারলো। পুলিশের মাইরে আমি কান্না করতেছি, আল্লাহ গো এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। আমি মার সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললাম। পুলিশরা মায়ের শেষে একজন দেখলো আমি নড়তেছি না, তাদের মধ্যে একজন বলল, হাবিব থাম, এর মার ঠিক মতো দেওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর এই হাতের পায়ের দড়ি খুলে দে। আচ্ছা। পুলিশ অফিসাররা আমার হাতের পায়ের দড়ি খুলে দিয়ে আমাকে মেঝেতে ফেলে দিয়ে তারা চলে গেল, জেলে তারা দিয়ে চলে গেল। আমি এদিকে বেহুশ হয়ে পড়ে আছে, অন্যদিকে আব্বু আম্মু রুমে বসে আছে। আম্মু আব্বুকে বলছে, কি গো, আমার ছেলে তার মামাতো বোনের সাথে এই ধরনের জঘন্যতম কাজ করতে পারলো? কি করব বলো, আমরা সবাই নিজের চোখেই তো দেখলাম। আজ থেকে হোসেন নামে আমার কোনো ছেলে ছিল না। আম্মু আব্বু কিছুক্ষণ এইভাবে গল্প করলো। এইদিকে দীর্ঘ 4 ঘন্টার পর আমার জ্ঞান ফিরল। আমি চোখ মেলে তাকালাম, মেঝেতে পড়ে আছি, আমার শরীরটা খুব ব্যথা করতেছে। পুলিশটা আমাকে বেধড় মারল। আমি কত করে বললাম আমি কোনো দোষ করিনি, তাও ওরা শুনলো না। আমার খুব পানির পিপাসা পেয়েছে। আমি কোনো মতে উঠে দাঁড়ালাম, পাটা খুব ব্যথা করতেছে, হাঁটতে পারতেছি না। কোনো মতে আমি জেলের রডের কাছে পর্যন্ত গেলাম, রড ধরে দাঁড়িয়ে আছে, ঠিকমতো দাঁড়াতেও পারছি না। দেখলাম আশেপাশে কেউ আছে কিনা, তখন দেখলাম একজন পুলিশ এই দিক দিয়ে যাচ্ছে। আমি তাকে ডাক দিলাম, আমি বললাম, স্যার একটু শুনবেন? আমার কথা শুনে পুলিশ অফিসার থামলো এবং আমার কাছে এসে বলল, বলেন কি বলবেন? স্যার পানির পিপাসা পেয়েছে, একটু পানি খেতে দিতে পারবেন? খুব ভালো হতো। আচ্ছা দেরি করো, আমি পানি আনতেছি। পুলিশ অফিসার চলে গেল, পানি আনতে গেল। আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, তাই আমি মেঝেতে বসে পড়লাম। কিছুক্ষণ পর ওই অফিসার আসলো, এসে গেট খুলে দিয়ে ভিতরে ঢুকলো। দাঁড়িয়ে থেকে আমাকে পানির গ্লাস এগিয়ে দিল। আমি পানির গ্লাস নিয়ে পান করলাম এক নিঃশ্বাসে। অফিসার আমাকে বলল, এই ছেলে, তুমি এখানে কি অপরাধে আসছো? আসলে স্যার আমি বিনা দোষে এই জেলে আসছি। মানে বুঝলাম না, বুঝিয়ে বলো। আমি প্রথম থেকে কি হয়েছে সব খুলে বললাম। আমার কথা শুনে স্যার বলল, আমি তোমার সব কথাই বুঝতে পারলাম, আর তুমি সত্যিই বলছো, কারণ তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি মিথ্যা বলছো না। আচ্ছা তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তাহলে খুব সহজেই তোমাকে মুক্তি দেওয়া যেত জেল থেকে। না স্যার, আমার কাছে কোনো প্রমাণ নেই। ও আর মন খারাপ করো না, আমি তো জেলার, আমি ওপর মহলে তকদির করবনি। এই ধরনের অপরাধে কমপক্ষে 1 থেকে 2 বছর সাজা হয়। তুমি নির্দেশ, আমি তোমাকে 2 মাসের মধ্যে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করব। আচ্ছা স্যার। আচ্ছা এত কথা বললাম, তোমার নামই জানা হলো না, তোমার নামটা কি? স্যার আমার নাম হোসেন খান। ও আচ্ছা, আর আমার নাম রবি ইসলাম। আর আমি মানা করে দিবনি যারা তোমাকে মেরেছে আর যেন না মারে। ওকে স্যার। স্যার আমার সাথে কিছুক্ষণ গল্প করে চলে গেল গেট লাগিয়ে। আমি বুঝতে পারলাম স্যার অনেক বড় মনের মানুষ। আস্তে আস্তে উঠে হেঁটে গিয়ে দেওয়ালের সাইডে বসে পড়লাম। আমি দেওয়ালে হেলান দিয়ে আগেকার হাসি খুশি দিনের কথা ভাবতেছি। কতই সুখের দিনগুলো কেটেছে, নীলার সাথে ভালোবাসা খুনসুটি মুহূর্তগুলো ভাবতেছি। ভাবতে ভাবতে চোখে পানি পর্যন্ত পড়তেছে। আমি ডুব দিলাম 3 বছর আগের কথা, অতীত। আমি আরামে ঘুমাচ্ছি, তখন আমার আরামের ঘুমটা ভেঙে দিল আম্মু এসে আমাকে ডাকতে শুরু করলো। আমার ডাকাডাকির কারণে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ মেলে তাকালাম, আম্মু আমাকে ডাকতেছে। আম্মু আমাকে বলল, আব্বু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়, আজকে তোর কলেজের প্রথম দিন। আম্মু আর একটু পর উঠি। না, এখনই ওঠ, আর তোকে কলেজের রুম দেখিয়ে দিয়ে আমি ক্লাসে যাব। উঠতেছি। আম্মু চলে গেল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ওহ, আপনাদের বলা হয়নি, আমি যে কলেজে ভর্তি হয়েছি সেই কলেজে আমার আম্মু শিক্ষিকা আর আব্বু ওই কলেজের প্রিন্সিপাল। আমি ফ্রেশ হয়ে নতুন কাপড় পরে নিচে চলে আসলাম। আব্বু ভাইয়া রেডি হয়ে বসে আছে। আমি গিয়ে তাদের পাশে বসে পড়লাম। আম্মু আমাদের খেতে ডাকলো। আমরা গিয়ে খাবার খাওয়া শেষ করে একসাথে গেলাম কলেজে। ভাইয়ার আপু পড়াশোনা শেষ করে আমাদের কলেজে চাকরি করে।
তারা সবাই অফিস রুমে চলে গেল আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তখন কে যেন ডাক দিল। পেছন ফিরে তাকালাম, নাহিদ আমাকে ডাক দিয়েছে। নাহিদ আর আমি ছোট্ট ক্লাসের বেস্ট ফ্রেন্ড। নাহিদ আমার কাছে এসে বলল, দোস্ত কেমন আছিস? এই তো ভালো, তুই এখানেই ভর্তি হয়েছিস? আর ওই দুই হারামি কোথায়? আমি এখানেই ভর্তি হয়েছি, আর ওরা দুইজন ওখানেই ভর্তি হয়েছে। আমরা চারজন তো ন্যাংটুকালের বন্ধু। ওরা কি কলেজে আসছে? ওই তো দেখ আসতেছে। আমি দেখলাম রবি আর রহমান আসলে আমাদের কাছে এসে আমাকে রাইমান বলল, কেমন আছিস? এই তো ভালো রে, তোরাই কেমন আছিস? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তুই এখানে ভর্তি হয়েছিস তাই না? এইটা আমার আব্বুর কলেজ, জানিস না? জানি দোস্ত। এইভাবে আমরা কিছুক্ষণ গল্প করলাম। হঠাৎ আমার দেখলাম কলেজে একটি কালো গাড়ি প্রবেশ করলো। আমরা সবাই হাঁ করে তাকিয়ে আছে। আমি দেখলাম গাড়ি থেকে নীল শাড়ি পরিহিত একটি মেয়ে নামলো। আমি তো দেখিয়ে কলেজের প্রথম দিনই বাঁশথুকো ক্রাশ খেলাম। আমি অপরূপ দৃষ্টিতে এই নীল শাড়ি পরিহিত মেয়েটিকে দেখতেছি। নাহিদ আমার দিকে খেয়াল করলো, আমি তার দিকে তাকিয়ে আছি। নাহিদ আমাকে ডাক দিল। আমি ঘোর কাটিয়ে স্বাভাবিক হয়ে বললাম, বল দোস্ত। হা করে সামনে কি দেখছিস? ক্রাশ খেয়ে গেলে নাকি? দোস্ত, ওই মেয়েটিকে দেখে তো ক্রাশ খেয়ে গেলাম। আমি এটাই বললাম, তারা হাসতে শুরু করলো। আমি বললাম, ওই হারামিরা চুপ কর, চল ঘন্টা দিয়ে দিছে, যাই ক্লাসে। আচ্ছা চল। আমরা চারজন আমাদের ডিপার্টমেন্টে চলে আসলাম। আমরা চারজন ক্লাসে ঢুকে পড়লাম, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চারজন স্মার্ট হয়ে এসেছি, তো তাই আমরা চারজন দুই বেঞ্চে বসে পড়লাম। আমার পাশে নাহিদ আর সামনে রবি আর রাইমান। আমরা চারজন কিছুক্ষণ গল্প করলাম। কিছুক্ষণ পর আমার আম্মু, মানে ক্লাসের ম্যাডাম আম্মুর সাইডে আমার ক্রাশ খাওয়া মেয়েটি। আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম, সালাম দিলাম। আম্মু সবাইকে বসতে বলল। আম্মু সবার উদ্দেশ্যে বলল, তোমরা সবাই কেমন আছো? জি ম্যাডাম, আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। এই মেয়েটির নাম হলো নীলা, এই এলাকায় নতুন, আর তোমাদের সাথেই পড়াশোনা করবে। সবাই নীলার সাথে বন্ধুসুলভ আলোচনা করবে। আচ্ছা ম্যাডাম। আমরা জানতে পারলাম মেয়েটির নাম নীলা। নীলা তার জায়গায় গিয়ে বসলো। আম্মু সবার সাথে পরিচয় হয়ে নিল। আমাকে আম্মু দাঁড়াতে বলল। আমি দাঁড়িয়ে পড়লাম। আম্মু আমাকে বলল, এই ছেলে, তোমার নাম কি? আম্মুর কথা শুনে আমি তো হাঁ হয়ে আছি। আমরা তিনজন বন্ধু হাঁ করে আছে। ম্যাডাম, আমার নাম হোসেন খান। আমার বাবার নাম সাইফুল ইসলাম, বর্তমানে কোনো এক কলেজের প্রেসিডেন্ট। আমার আম্মু মোসাম্মদ শিমুল আক্তার, বর্তমানে নিধি। বোনের নাম পাবলিক ইউনিভার্সিটি ও কলেজের প্রধান শিক্ষিকা। আম্মু আমার কথা শুনে হাসি দিয়ে বলল, তোমার আম্মু এই কলেজের শিক্ষিকা? কোথায়? দেখলাম না তো। দেখতে তো পারবেন না, বর্তমানে তিনি ক্লাস করাচ্ছেন ইন্টার ফার্স্ট ইয়ারের সায়েন্স ডিপার্টমেন্ট। আমার ক্লাসের নাম। সবাই আমার কথা শুনে হাঁ করে আমার দিকে আর আম্মুর দিকে তাকিয়ে আছে। একজন ছাত্রী দাঁড়িয়ে বলল, ম্যাডাম, এটা আপনার ছেলে, তাহলে পরিচয় নিলেন কেন? এমনি নিলাম, তাছাড়া তোমরা ভাববা হোসেনের পরিচয় নিলাম না কেন। ও আচ্ছা। আম্মু কিছুক্ষণ সবার সাথে গল্প করে পড়া বোঝাতে লাগলো। এইভাবে আম্মু ক্লাস নেওয়া শেষ হলো। এইভাবে একে একে সব ক্লাস করলাম। দুপুরে খাওয়ার জন্য ঘন্টা পড়লো। আমরা সবাই ক্লাস থেকে বের হলাম। আমরা চারজন চলে আসলাম এক গাছে। ওই গাছে এসে বসে পড়লাম। আমরা চারজন গল্প করলাম। তখন একটি মেয়ে আসলো, আমার ক্রাশ নীলা, আমাদের বলল, আমি কি আপনাদের বন্ধু হতে পারি? আমি তো হাঁ করে আছি। এই কথা শুনে আমি স্বাভাবিক হয়ে বললাম, কেন নয়, আমরা ক্লাসমেট, তাই আজ থেকে আমরা সবাই ফ্রেন্ড। আচ্ছা, বন্ধুত্বের মাঝে নো তুমি, শুধু তুই করে কথা বলবো। আচ্ছা ওকে দোস্ত। নীলা আমার পাশে বসে পড়লো। আমরা সবাই কিছুক্ষণ আড্ডা দিলাম। আমরা সবাই ক্লাসে গেলাম। এইভাবে শুরু হলো আমাদের 5 জন ফ্রেন্ডের পথ চলা। কেটে গেল দীর্ঘ 6 মাস। এই 6 মাসে আমার আর নীলার বন্ধুত্ব অটুট হয়েছে। এখন প্রতিদিন নীলার সাথে ক্লাস করি, মজা করি, আড্ডা দিই। আমরা দিনগুলো সুখের কাটতেছে। আমি নীলাকে এই 6 মাসে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি, কিন্তু বন্ধুত্ব হারানোর ভয়ে আমি আমার ভালোবাসার কথা বলতে পারিনি। নীলাকে অনেকভাবে ভালোবাসার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু নীলা বোঝার চেষ্টা করেনি। প্রতিদিন নীলার সাথে ফোনে কথা বলেছি, আর মাঝে মাঝে কথা না বললে সে কি রাগ, তাই আমি তার ফোন ধরার সবসময় চেষ্টা করেছি। দীর্ঘ 6 মাস পর
আমি ঘুমিয়ে আছি আরামে, কিন্তু আমার স্বাদের ঘুমটা কেউ একজন ভেঙে দিল। মোবাইল বাজতে শুরু করলো, বেজেই যাচ্ছে। আমার ঘুমটা ভেঙে গেল। আমি মোবাইল হাতে নিয়ে দেখলাম নীলা ফোন দিয়েছে। আমি সাথে সাথে রিসিভ করলাম। নীলা রেগে বলল, ওই তুই এখন ঘুম থেকে উঠিসনি? কি বলে উঠলাম? বেষ্টু, রাগ করিস না। আমার ফোন সাথে সাথে না ধরলে পরের বার তোর কি করি? আচ্ছা লে, এবার থেকে তাড়াতাড়ি উঠবনি। কি জন্য ফোন দিলি? ওই হারামি, কি জন্য ফোন দিলাম? কলেজে যাবি না? আর আজকে অনার্সদের বিদায় অনুষ্ঠান, সেজে আসবি। আচ্ছা, সেজে যাবনি, নতুন কাপড় পরে। আচ্ছা তাড়াতাড়ি আয়। ওকে। আমি কিছুক্ষণ পর ফোন রেখে দিলাম। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি নতুন কাপড় পরে নিলাম কলেজে যাওয়ার জন্য। আমি নিচে আসলাম। নিচে এসে দেখলাম ভাইয়া আপু বসে আছে। আমি তাদের পাশে বসে পড়লাম। আমি আম্মুকে চিল্লিয়ে বললাম, ও ম্যাডাম, খেতে দেন না, ক্ষুধা লাগছে। আম্মু কিচেন রুম থেকে বলল, ওই হাদারাম চিল্লাচ্ছিস কেন? খাবার নিয়ে যাচ্ছি দেরি করে। ভাইয়া আপু হেসে উঠল। আমি বললাম, এই যে স্যার, বেশি হাসা কিন্তু ভালো নয়। হ্যাঁ, ফাজিল একটা। ভাইয়া বলে ডাকবি, স্যার বললে কেমন কেমন লাগে। আপু, তোকে তো পেতনি লাগতেছে সেজে। পিচ্চি, আজ বিদায় অনুষ্ঠান আমাদের, তাই তোকে কিছু বলছি না, পরে দেখে নেবো। আসলে আপুদের আজ বিদায় অনুষ্ঠান। আপু অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। আম্মু কিছুক্ষণ পর আমাদের খেতে ডাকলো। আমরা খাবার টেবিলে গেলাম। আম্মু খাবার বেড়ে দিল। আমি আম্মুকে বললাম, এই যে আম্মু, আমাকে আজকে তুলে খাওয়াও। বড় হয়ে গেছে আর ছোটদের মতো খাবার তুলে খাবো। আয়, তোকে খাবার তুলে খাওয়াই। আম্মু আমাকে তুলে খাওয়ালো। খাওয়া শেষ করলাম। আব্বু আগেই বেরিয়ে গেছে কলেজের অনুষ্ঠানের জন্য। আমি, আম্মু, ভাইয়া, আপু একসাথে গাড়ি নিয়ে কলেজে চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে দেখলাম চারিদিকে সাজানো। সামনে স্টেজ সাজাচ্ছে বড় আপুরা, সবাই সেজে এসেছে। আমি সোজা রাইমান, রবি আর নাহিদের কাছে গেলাম। তারা গল্প করতেছে। আমি তাদের কাছে গেলাম। রাইমান বলল, আরে আমাদের হিরো আইছে। হিরো আমাদের। তারা বলাবলি করতেছে। আমার চোখ জোড়া আশেপাশে একজনকে খুঁজতেছে। রবি এই যে দেখে বলল, দোস্ত, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। বল, কি ভুলে গেছিস? তুই নীলাকে খুঁজছিস। নীলা তোকে একটা সারপ্রাইজ দিবে, তাই তোকে কলেজের ছাদের উপর যেতে বলছে। কি জন্য দোস্ত? নীলার উপর যেতে বলল? আমরা বলতে পারবো না, তুই ওপরে যা। আচ্ছা, যাইতেছি। আমি সেখান থেকে হেঁটে গিয়ে সিঁড়ি বেয়ে ছাদের উপরে গেলাম। দেখলাম নীলা সামনে দাঁড়িয়ে আছে। আমি নীলার পাশে গিয়ে নীলাকে বললাম, কি জন্য ডেকেছিস নীলা? আমার কথা শুনে নীলা আমার দিকে তাকালো আর বলল, দোস্ত, তুই এসেছিস? বল, কি জন্য ডাকলি? বলতেছি। নীলা আমার সাথে যা করলো, আমি তা দেখে পুরাই অবাক। নীলা হাঁটু গেড়ে বসে পিছন থেকে থাকা ফুল আমার সামনে ধরে আমাকে বলল, হোসেন, আমি যখন প্রথম দিন দেখেছিলাম তখনই তোকে আমার ভালো লেগে যায়। আমি তোর সাথে বন্ধুত্ব করি, তোর সাথে চলাফেরা করেছি। তুই একজন সরল মনের মানুষ, তোকে আমি ভালোবেসে ফেলেছি রে। হোসেন, তুই আমাকে কি তোর রাত জাগার সঙ্গী হতে দিবি? হোসেন, তোর খুকির আম্মু হতে দিবি আমাকে? পরিশেষে একটা কথাই বলতে চাই হোসেন, আমি তোকে প্রচন্ড ভালোবাসি। আই লাভ ইউ হোসেন। আমি তো নীলার কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এতদিন নীলাকে ভালোবেসে এসেছি। আমি এই দুইটা ভালোবাসার ইঙ্গিত দিয়েছে। আমি মনে করেছিলাম নীলা আমার ইঙ্গিত বুঝতো না। নীলা আমাকে এতটা ভালোবাসে আমি জানতাম না। আমি আজ খুব খুশি নীলা ও আমাকে ভালোবাসে। আমার চোখ থেকে পানি পড়তেছে। এটা যে খুশির কান্না। নীলা আমার উত্তর না পেয়ে আমাকে ঝাঁকিয়ে বলল, হোসেন, কাঁদছিস কেন? আর আমার কথার উত্তর দে। হ্যাঁ, উত্তর দিবি কিন্তু। আমি স্বাভাবিক হয়ে নীলাকে বসা থেকে তুলে তার হাত থেকে ফুল নিয়ে এক হাতে আমি নীলাকে জড়িয়ে ধরে বললাম, নীলা, আমি যখন তোমাকে প্রথম কলেজে দেখেছিলাম তখন থেকেই আমি তোকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তোর সাথে বন্ধুত্ব হওয়ার পর আমি তোকে ভালোবাসার কথা বলতে পারিনি, বন্ধুত্ব হারানোর ভয়ে। নীলা আমাকে ছেড়ে দিয়ে অভিমানী সুরে বলল, যা, আজ থেকে তোর সাথে কথা নাই হারামি। আমাকে ভালোবাসিস আর ভালোবাসার কথা আমাকে বলতে পারিসনি। আমি কি তোর সাথে বন্ধুত্ব নষ্ট করতাম? আমিও তোকে খুব ভালোবাসি। এখন তুই আমাকে প্রপোজ কর, আর না হলে তোর সাথে কোনো কথা নাই। আচ্ছা, প্রপোজ করতেছি। আমি হাঁটু গেড়ে বসে আমার হাতে থাকা ফুল নীলার সামনে ধরে বললাম, নীলা, আমি তোকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি, কলেজের প্রথম দিনে। নীলা, তুই কি আমাকে তোর ভালোবাসার হাত ধরতে দিবি? আমি তোকে আগলিয়ে রাখবো সারা জীবন।
পরিশেষে একটা কথাই বলবো, আই লাভ ইউ নীলা। নীলা আমার হাত থেকে ফুল নিয়ে বলল। হোসেন, আই লাভ ইউ টু। আমি উঠে নীলাকে জড়িয়ে ধরে বললাম। কিছুক্ষণ আমি নীলা ছাদে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ গল্প করলাম মনের সুখে। এইভাবে শুরু হলো আমাদের পথ চলা। এইভাবে কেটে গেল 3টি বছর। আমি নীলা ইন্টার পাশ করেছে, এখন আমি নীলা অনার্সে উঠব। নীলা আমার উপর এই কয়েক বছর ধরে অধিকার খাটাই। নীলা আমাকে বিয়ের কথা বলেছিল, কিন্তু আমি মানা করেছিলাম। আমরা পড়াশোনা শেষ করে তারপর পরিবারের সম্মতিতে বিয়ে করব। নীলার সাথে রাগ, অভিমান, হাসি ঠাট্টায় দিনগুলো পার করতেছিলাম। নীলা আমাদের বাড়িতে আসা যাওয়া করতো। আম্মুর সাথে নীলার অনেক ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আম্মু মাঝে মধ্যে নীলাকে বাড়িতে আসতে বলতো, আমরা সবাই মিলে গল্প করতাম। 3 বছর পর নীলা আমাকে আজকে একটা পার্কে ডেকেছে, তাই আমি রেডি হয়ে আম্মুকে বলে বাহিরে আসলাম। আর 1.5 মাস পর কলেজ খুলবে, কিন্তু নতুন ইয়ারে ভর্তি হব আম্মুর কলেজে। আমি রিক্সায় চড়ে পার্কে চলে আসলাম। পার্কের ভিতরে ঢুকে নীলার কাছে গেলাম। নীলা আমাকে ডেকে বলল, হোসেন, তুই এসেছিস? আজ কিন্তু সারা দিন ঘুরে বেড়াবো। আচ্ছা জানো। আরেকটা কথা হোসেন। আচ্ছা বল। শোন, আমি কাল ঢাকায় যাব 1 মাসের জন্য নানুর বাসায় বেড়াতে। ও, না গেলে হয় না? আরে জান, আমি তো 1 মাস পরেই ফিরে আসবো। আসলে নানুর বাসায় ঘুরতে যাওয়া হয়নি তো, আম্মুও যেতে বলতেছে। আর শোন, ওখানে গেলে তুই আমাকে প্রতিদিন ফোন করবি, আমিও তোকে প্রতিদিন ফোন করব। 1 মাস তোকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে। ও আচ্ছা, 1 মাস পর কিন্তু আসবি, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। আচ্ছা জান। আমি নীলা কিছুক্ষণ গল্প করে সারাদিন ঘুরে বেড়ালাম একে অপরের হাত ধরে। তারপর নীলা তার বাসায় চলে গেল, আমি আমার বাসায় চলে আসলাম সন্ধ্যায়। আমি দরজার সামনে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল, দেখলাম সীমা। সীমা আমাকে দেখে বলল, হোসেন, আজ কোথায় গিয়েছিলি? এই তো একটু বাইরে ঘুরতে গেছিলাম। তোরা কখন আসলি? এই তো দুপুরে। ও। আমি ভিতরে গেলাম, দেখলাম আব্বু, আম্মু, ভাইয়া, আপু, মামা, মামি গল্প করতেছে। আমি গিয়ে আম্মুর পাশে বসে পড়লাম। মামি আমাকে দেখে বলল, হোসেন কেমন আছিস? এই তো মামি ভালো আছে, তুমি কেমন আছো? এই তো আব্বু, ভালো আছি। হোসেন, তোর পড়াশোনার কি অবস্থা? আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। আমি আম্মুকে বললাম, আম্মু আমি রুমে গেলাম, ভালো লাগছে না। আচ্ছা আব্বু, যাও। আমি সোফা থেকে উঠে আমার রুমে চলে আসলাম। এসে বিছানায় বসে নীলাকে ফোন দিলাম। কিছুক্ষণ পর রিসিভ করলো। ও বলল, কি বলবি জান, বল। কি করতেছিস এখন? এই তো বসে আছি, তুই? আমিও বসে থেকে তোর সাথে ফোনে কথা বলতেছি। তোকে ছাড়া থাকতে আমার 1 মাস কষ্ট হবে রে। আমার কি ওখানে গিয়ে ভালো লাগবে বল তোকে ছাড়া? আর শুন, প্রতিদিন আমাকে ফোন দিবি, আর না হলে তোর খবর আছে। আমি নীলার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। কে যেন আমাকে ডাক দিল। আমি ফিরে তাকালাম, সীমা আমার রুমে এসেছে। সীমা আমাকে বলল, হোসেন, আমি তোকে একটা কথা বলবো, রাগ করবি না তো? আরে রাগ করবো কেন, বলে ফেল। বলছি। সীমার এমন একটা কাজ করলো, আমি তো আকাশ থেকে পড়লাম। সীমা হাঁটু কেড়ে বসে আমার সামনে ফুঁদলিয়ে বলল, হোসেন, আমি তোকে অনেক দিন ধরে ভালোবাসি, প্লিজ তুই আমার ভালোবাসা গ্রহণ কর। আই লাভ ইউ হোসেন। আমি তো অবাকে চরম পর্যায়ে। আমি স্বাভাবিক হয়ে সীমাকে নিচ থেকে তুলে পড়লাম। সীমা, তুই এটা কি করলি? আর তোকে তো আমার ভালোবাসা নীলার কথা বলেছিলাম। বলেছিলি, কিন্তু আমি তোকে ভালোবাসি, প্লিজ আমার ভালোবাসা গ্রহণ কর। সীমা, আমি তোকে ভালোবাসতে পারবো না। আমি নীলাকে ভালোবাসি, আর তাকেই বিয়ে করব। ওই নীলার মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? আর আমি যেই জিনিস চাই, আমি সেটা জোর করে হলো আদায় করি। ওই নীলার বাচ্চা তোকে কি জাদু করেছে, ওই নীলাকে আমি শেষ করে দিব। আমি তোকে ওর কাছ থেকে ছিনিয়ে নিব। সীমা এই কথা শুনে তো প্রচণ্ড রাগ উঠে গেল। আমার ভালোবাসার মানুষের নামে এই ধরনের কথা বলায় আমি ঠাঁটিয়ে সীমার গালে ঠাস করে চড় মারলাম। সীমা গালে হাত দিয়ে বলল, তুই আমাকে চড় মারলি? আমার আব্বু আম্মু আমাকে কোনো দিনও মানেনি। তোকে আমি দেখে নিব, আর আমি তোকে আমার করে নিব ওই নীলার কাছ থেকে। যা, তুই যা করার করে নিস। আমিও দেখবো আমার ভালোবাসার মানুষ কে কিভাবে ক্ষতি করিস। সীমা কান্না করতে করতে চলে গেল। আমি ভাবতেছি, যাকে আমি আমার বোনের মতো ভাবতাম, সে কিনা ভাবতে খারাপ লাগতেছে। আমি কিছুক্ষণ আমার রাগকে শান্ত করলাম। এইভাবে কিছুক্ষণ বসে থাকার পর আম্মু আমাকে খেতে ডাকলো।
আমি নিচে গেলাম খাবার খাইতে। আমি গিয়ে টেবিলে বসলাম। আম্মু আমাকে সবাইকে বেড়ে দিতে শুরু করলো। আমি আশেপাশে তাকালাম, সীমা আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। আমি ওই দিকে গুরুত্ব না দিয়ে আম্মু খাবার বেড়ে দিল। আমরা সবাই খাবার খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে যে যার রুমে গেল ঘুমাতে। আমি আমার রুমে ঘুমাতে আসলাম। কিছুক্ষণ নীলার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে বিছানায় বসে পড়তেই পকেটে থাকা ফোনটা বাজতে শুরু করলো। আমি পকেট থেকে ফোনটা নিয়ে দেখলাম নীলা ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করলাম। নীলা আমাকে বলল, হোসেন, ঘুম থেকে উঠেছিস? কিছুক্ষণ আগে উঠলাম। তুই তাড়াতাড়ি বাহিরে আয়, আমি ওয়েট করতেছি। আচ্ছা যাইতেছি, আর তুই বাসায় আয়। না, আর যাবো না, তুই তাড়াতাড়ি আয়। ওকে। আমি কাপড় পরে নিচে গেলাম। আব্বু আম্মু সবাই গল্প করতেছে। আমি বাইরে যেতেই আব্বু আমাকে বলল, হোসেন কোথায় যাচ্ছিস? এই তো আব্বু, নীলা আসছে, বাইরে যাচ্ছে। ও নীলা, মামুনিকে বাসায় আন। ও আজ আসবে না, আম্মু 1 মাসের জন্য নানুর বাসায় যাইতেছে। ও আচ্ছা। আমি বাসা থেকে বের হয়ে চলে আসলাম নীলার কাছে। আমি নীলাকে বললাম, চল নীলা, তোকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। চলো যান। আমি নীলা রিক্সায় চড়লাম আর নীলার ব্যাগও নিলাম। রিক্সা সোজা বাস স্ট্যান্ডে গেলাম। বাস স্ট্যান্ডে এসে রিক্সা থেকে নেমে বাসের কাউন্টারে দাঁড়ালাম। নীলা আমাকে বলল, যান, সবসময় কিন্তু আমাকে ফোন দিবা। ওকে, আর তুই কিন্তু আমাকে ফোন দিবি। আচ্ছা। আমি নীলা দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ গল্প করলাম। কিছুক্ষণ পর ঢাকাগামী বাস আসলো। নীলাকে আমি বাসে উঠিয়ে দিয়ে বিদায় জানালাম। আমি দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর বাস ছাড়লো ঢাকার উদ্দেশ্যে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। বাস যতদূর যাচ্ছে ততদূর পর্যন্ত আমি তাকিয়ে রয়েছে। নিমেষেই বাস চলে গেল। আমি বাস স্ট্যান্ড থেকে সোজা বন্ধুদের কাছে গেলাম। আমি তাদের সাথে সারাদিন ঘুরে বেড়িয়ে বাসায় গেলাম। এইভাবে কেটে গেল 2 দিন। ভালো লাগছে না নীলাকে ছাড়া। নীলার সাথে সারাক্ষণ ফোনে কথা বলেছি অস্থিরতা থেকে দূরে থাকার জন্য। আমি আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম। ফ্রেশ হয়ে নিচে আসলাম খেতে। নিচে এসে আমি বসে পড়লাম। আব্বু আম্মু সবাই টেবিলে বসে থেকে গল্প করছে। আমি দেখলাম সীমা আমার দিকে বারবার তাকাচ্ছে। এইটা দেখে আমার গা জ্বলতেছে। আমি তার দিকে তাকাইনি। আম্মু কিছুক্ষণ পর খাবার বেড়ে দিল। খাওয়া শেষ করে আমরা সোফায় বসে সবাই গল্প করলাম। আমার আজ ভালো লাগতেছে না, তাই আমি আম্মুকে বললাম, আম্মু আমি এই রুমে গেলাম। আচ্ছা যাও। আমি রুমের দিকে হাঁটা ধরলাম সোফা থেকে উঠে। অন্যদিকে হোসেন যাওয়ার পর সীমা মনে মনে বলছে, আজকে এই সুযোগ। হোসেন, তুই আমাকে চর মেরেছিস, তাই না? আজ তোর সাথে এমন কিছু একটা করব তুই ভাবতেই পারবি না। আমি তোকে সারা জীবনের জন্য পাবো। সীমা উঠে আম্মুকে বলল, ফুপি, একটু থাকো, আমি আমার রুম থেকে আসছি। আচ্ছা যাও মামুনি। সীমা উঠে আম্মুকে বলল। সীমা চলে গেল সোফা থেকে উঠে হোসেনের রুমের উদ্দেশ্যে। এইদিকে আমি হেঁটে রুমে আসলাম। একটু বসতে যাব, তখন কারো চিৎকারের আওয়াজ পেলাম। বলছে, বাঁচাও বাঁচাও, এই জানোয়ার আমাকে শেষ করে ফেলবে। আমি আওয়াজ শুনতে পেয়ে পিছনে তাকালাম। দেখলাম সীমা। তারপর কি হলো তা তো আপনারা তো সবাই জানেন। অতীত শেষে বর্তমান। এইভাবে জেল থেকে বসে দেওয়ালে হেলান দিয়ে ভাবতেছি আগের দিনের কথা। কখন যে 3 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি হঠাৎ কারো ডাকে অতীত থেকে বাস্তব জগতে ফিরে আসলাম। আমি সামনে দেখলাম রবি স্যার আমাকে ডাকতেছে, আর দেখলাম স্যারের হাতে খাবার প্লেট। আমি উঠে দাঁড়াতে যাব, তখন স্যার বলল, আরে হোসেন, বসো, উঠতে হবে না, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। সারাদিন তো তুমি কিছু খাওনি। আমি স্যারের কথা শুনে বসে পড়লাম। স্যার টুল নিয়ে বসে পড়লো আমার সামনে। স্যার বলল, হোসেন, মনে হয় তোমার ক্ষুধা পেয়েছে, খেয়ে নাও খাবার। আচ্ছা স্যার। স্যার আমার হাতে খাবার প্লেট দিল। আমি হাত ধুয়ে খাবার তুলে খেতে যাব, কিন্তু খাবার হাত থেকে প্লেটে পড়ে গেল, কারণ আমার হাতে লাগতেছে। ওই স্যারেরা মারার কারণে একটা লাঠির বাড়ি হাতে এসে লেগেছিল। আমার খাবার পড়ে যাওয়া দেখে স্যার বলল, হোসেন, তুমি তো খাইতে পারতেছ না, তোমার হাতে কি হয়েছে? আসলে স্যার আমাকে মারার সময় লাঠির বাড়ি আমার হাতে এসে লেগেছে। ও আচ্ছা, দাও প্লেট, আমি তোমাকে খাইয়ে দিই। স্যার আমি খেতে পারবো। ওই এত বেশি বোঝো কেন? দাও, খাইয়ে দাও। আচ্ছা স্যার নিন। আমি স্যারকে দিলাম। স্যার হাতে প্লেট নিয়ে হাত ধুয়ে আমাকে খাবার খাইয়ে দিচ্ছে। আমি লক্ষ্য করলাম স্যারের চোখে পানি। তাই আমি স্যারকে খেতে খেতে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, স্যার
একটা কথা জিজ্ঞেস করব। আচ্ছা বলো। আসলে স্যার, আপনি কাঁদতেছেন কেন? ও এই ব্যাপার, আসলে আমার ছোট্ট একটা ছেলে ছিল, কিন্তু সে 22 বছর আগে হারিয়ে গেছে। তাকে অনেক খুঁজছি কিন্তু পাইনি। ও, আর স্যার মাফ করবেন এই ধরনের কথা বলার জন্য। আর সমস্যা নেই। স্যার আমাকে তার হাতের খাবার খাইয়ে দিয়ে চলে গেল। আমি পানি খেয়ে দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম। এইভাবে কেটে গেল 1 মাস। এই 1 মাসে জেলে স্যারের সাথে ছাড়া আর কারোর সাথে কথা বলিনি। কিন্তু আমার একটা বিষয়ে খুব কষ্ট লাগছে। আমার আম্মু আব্বু আমাকে একটি বারও দেখতে আসেনি। আমি বেঁচে আছি না মরে গেছি। আমি প্রতি রাতে আব্বু আম্মুর জন্য কেঁদেছি। আম্মুকে দেখতে আমার মনটা খুব চাচ্ছে, কিন্তু পারছি না। আর জেলের কোনো অফিসার আমাকে মারেনি। রবি স্যার তাদের বলেছে আমাকে না মারতে। এই 1 মাস আমার নীলার কথা খুব মনে পড়েছে। নীলার সাথে আমি কোনো প্রকার যোগাযোগ করতে পারিনি। আমার কষ্টের মাত্রা খুব বেড়ে গেছে। পরিবারের কেউ, ভাইয়া, আপু, আম্মু আব্বু কেউ আমার সাথে কথা বলতেও আসেনি। নীলা আমার সাথে যোগাযোগ না করতে পারায় আমার উপর সে খুব রাগ করবে। আর সে যখন জানতে পারবে আমি জেলে আছি, আমি আমার মামাতো বোনকে রেপ করার চেষ্টা করেছি, তখন আমাকে সে খুব ঘৃণা করবে। আমি তো শুধু জানি আমি আর আমার মামাতো বোনের সাথে কিছু করিনি। আমার কথা কেউ হয়তো বিশ্বাসই করবে না, নীলাও। শুধু আমাকে রবি স্যার পুলিশ অফিসার বিশ্বাস করেছে আমি আমার মামাতো বোনের সাথে কিছু করিনি। 1 মাস পর অন্যদিকে নীলা আর তার নানুর বাসায় যাওয়ার পর তার ভালোবাসার মানুষ হোসেনের সাথে 2 দিন কথা বলেছে। কিন্তু সে 3 দিনের মাথায় ফোন দিল হোসেনকে, কিন্তু হোসেনের ফোন বন্ধ বলতেছে। আবার সে চেষ্টা করলো হোসেনকে ফোন দেওয়ার জন্য, কিন্তু হোসেনের ফোন বারবার বন্ধ বলতেছে। পরে নীলা ভাবলো মনে হয় তার ফোনের চার্জ শেষ, তাই মোবাইল বন্ধ বলছে। থাক, হোসেনকে পরে ফোন দিব। এইভাবে নীলার 10 দিন কেটে গেছে, কিন্তু নীলার খুব কষ্ট আছে। হোসেন 10 দিন যাবৎ ফোন বন্ধ পাচ্ছে, সে যোগাযোগ করতে পারছে না। নীলা রাগে অভিমানে কান্না করছে। নীলা প্রতি রাত ফোনের দিকে তাকিয়েছিল, তার ভালোবাসার মানুষ ফোন দিবে কখন। নীলা মনে মনে ভাবছে, আমি নানু মামাকে বলতে পারতেছি না বাসায় যাব, কিন্তু তাদের আমি তো কথা দিয়েছি 1 মাস থাকবো। এইভাবে নীলার কষ্টে 1 মাস কেটে গেল। সে 1 মাস ধরে হোসেনের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না। নীলার অনেক অভিমান আর ক্ষোভের মধ্যে আছে, আর হোসেনের উপর রেগে তো আছেই। আজ নীলা বাসায় যাওয়ার দিন। তার বাসা থেকে গাড়ি এসেছে। সে আজ মনে মনে ভাবছে আজ হোসেনের মজা দেখামো। আজ আমার সাথে 1 মাস ধরে দেখা করেনি, তারে আজ বাসায় গেলে পিটামো। আর কোনো হোসেন ফোন বন্ধ করে রেখেছে, শুধু একবার বাসায় যাই, আমাকে কষ্ট দেওয়ার ফল বোঝামো। নীলা তার নানা নানি, মামা মামি, বোন, ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে তাদের গাড়িতে চড়ল। আজ সে একটু খুশি, বাসায় যাব। আর হোসেনকে কি করব সে নিজেও জানে না। গাড়ি চলতে শুরু করলো। প্রায় 6 ঘন্টা পর নীলা তার এলাকায় চলে আসলো। নীলা ড্রাইভারকে বলল, চাচা, আপনি আমাদের বাসায় না গিয়ে হোসেনের বাসায় যাবেন? আচ্ছা মামনি। নীলা আজ খুব রেগে আছে। হোসেনকে যে কি করবে সে নিজেও জানে না। গাড়ি হোসেনের বাসার উদ্দেশ্যে চলতে শুরু করলো। এদিকে আমি জেলে বসে আছে। এখন সকাল হয়েছে, ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছে। তখন দেখলাম কে একজন দরজা খুলল। আমি উঠে দাঁড়ালাম, দেখলাম রবি স্যার। সে আমার কাছে এসে বলল, হোসেন, আমি আজ সাকসেস। কেন স্যার? আমি ওপর মহলে পুলিশের ঊর্ধ্বতন অফিসারের কাছে তোমার নামে তকদির করেছিলাম জেল থেকে ছাড়ানোর জন্য 15 দিন আগে, কিন্তু আজ তারা থানায় নোটিশ দিয়েছে তোমাকে জামিন দেওয়ার জন্য। জেল থেকে তোমায় আজ মুক্তি। আমি স্যারের কথা শুনে খুশিতে কান্না করে দিলাম। আমি এত তাড়াতাড়ি ছাড়া পাবো জেল থেকে? আমি খুশিতে স্যারকে জড়িয়ে ধরে বললাম, থ্যাঙ্কস স্যার, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। এই পাগল ছেলে, কান্না করছো কেন? কান্না থামাও। আর আমি পুলিশ হয়ে একটা দায়িত্ব আছে না, নির্দোষ মানুষকে আমরা কিভাবে শাস্তি দিই। আর আমি এত তদন্ত করব। তোমার সাথে শুধু সীমায় জঘন্য কাজ করেছে না, তার সাথে আর কেউ জড়িত আছে। আচ্ছা, বেশি দেরি করো না, যাও তোমার আম্মুর কাছে যাও। তাদের ও এতদিন রাগ অভিমান কমে গেছে। স্যার যাব, আম্মুকে খুব দেখতে ইচ্ছা করতেছে। আচ্ছা যাও, পরে তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা স্যার। আমি স্যারকে বিদায় জানিয়ে জেল থেকে বের হয়ে আসলাম। আজ আমি খুব খুশি। আব্বু আম্মু সবার সাথে দেখা করব। আমি রাস্তায় হেঁটে হেঁটে বাসার দিকে চলে আসলাম। আধা ঘন্টা লাগলো বাসায় আসতে। আমি বাসার ভিতরে ঢুকে দরজায় দাঁড়িয়ে খুশি মনে কলিং বেল বাজালাম,
কিছুক্ষণ পর দেখলাম দরজা খুলে দিল। দেখলাম আম্মু। আমি আম্মুকে দেখে খুশি হয়ে বললাম, আম্মু কেমন আছো? তুই কে? আমি তোকে চিনতে পারলাম না। আমি আম্মুর কথা শুনে খুশি মনটা নিমেষেই কালো হয়ে গেল। আমি বললাম, আম্মু আমি তোমার ছেলে হুসেন। আজ আমাকে চিনতে পারছো না? কে তোর আম্মু? আজ থেকে 1 মাস আগে আমার সন্তান মরে গেছে। যে তার মামাতো বোনের ইজ্জত নষ্ট করতে চায়, সে আমার সন্তান হতে পারে না। আমি আম্মুর কথা শুনে কান্না করতে করতে আম্মুর পায়ে পড়ে গেলাম। আমি আম্মুর পা জড়িয়ে বললাম, আম্মু আমি এই ধরনের কাজ আমি করিনি, প্লিজ বিশ্বাস করো তুমি। আমাদের আওয়াজ পেয়ে আব্বু, আপু, ভাইয়া আর সীমা দরজার কাছে আসলো। আম্মু বলল, তুই আমার পা ছাড়। এই তোর এই অপবিত্র শরীরে আমাদের স্পর্শ করবি না। আমার এক সন্তান 1 মাস আগে মরে গেছে। এখন শুধু আমার এক ছেলে, এক মেয়ে। আমি আম্মুর পা ছেড়ে দিয়ে কান্না করতে করতে আব্বুকে বললাম, আব্বু প্লিজ এই ধরনের কাজ করিনি, তোমাদের আমার কথা বিশ্বাস করো। তোর কথা বিশ্বাস করব কেন? তোর মতো সন্তান আমাদের দরকার নেই। এরই মধ্যে ভাইয়া বলে উঠল, আব্বু, আম্মু, তুমি ওকে মাফ করে দাও। ও ছোট মানুষ, এক ভুল করতেই পারে, তাই বলে তোমরা ওকে দূরে ঠেলে দিও না। আম্মু, ভাইয়া ঠিক বলেছে। তোরা চুপ থাকবি। আর হোসেন তুই এখান থেকে চলে যা, আর না হলে তুই আমার মরা মুখ দেখবি, আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। আমি আম্মুর কথা শুনে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি কান্না করতে করতে বললাম, আম্মু তোমাদের আর আমার মুখ দেখতে হবে না, আমি চলে যাবো এই শহর ছেড়ে। আর একদিন তোমার আফসোস করবে সত্য জানলে। আমি কান্না করতে করতে বের হয়ে আসলাম বাসা থেকে। আমি এখন কান্না করছি আর রাস্তায় হাঁটতেছি আর ভাবতেছি, আম্মু আমার সাথে এইরকম করতে পারলো, আমাকে বিশ্বাস করলো না। আজ থাকবো না এই শহরে। আমি হেঁটে অনেক দূরে চলে আসলাম। এসে আমি গাছের ছায়ার নিচে বসে পড়লাম। আজ আমার খুব কষ্ট লাগতেছে। চোখ বন্ধ করে কান্নায় ভেঙে পড়লাম। এইভাবে কখন যে 1 ঘন্টা সময় কেটে গেল কান্না করার জন্য বুঝতেই পারিনি। হঠাৎ কেউ একজন আমাকে স্পর্শ করলো। আমি চোখ মেলে তাকালাম। দেখলাম পুলিশের জেলের রবি স্যার আমাকে বলল, হোসেন তুমি বাসায় যাওনি? না স্যার, আমাকে বাসার মানুষ, আম্মু আব্বু কেউ মেনে নেয়নি। আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমি এই শহরে থাকবো না। ও আর কান্না করছো কেন? দেখবা একদিন সব ঠিক হয়ে যাবে। আর এই শহরেই তুমি থাকবা, আমাদের বাসায় থাকবা। চলো তোমার জন্য কিছু কিনি, বাসায় যাব। স্যার আমি একজন জেল ফেরত আসামি। আমি খারাপ বাসায় যেতে চাই না। আপনাদের বাসায় গেলে আপনার পরিবারের মানুষ আমাকে মেনে নিবে না। স্যার আমার কথা শুনে রেগে গিয়ে আমার গালে ঠাস করে চড় মারল। আমি গালে হাত দিয়ে কান্না করতেছি আর বলল, ওই তুই বেশি বুঝোস তাই না? আমি তোকে নিজের সন্তানের মতো দেখছি। আর আজ তুই আমাদের বাসায় যাবি, এটা আমার লাস্ট কথা। আর হোসেন তুই এখানে থেকে পড়াশোনা কমপ্লিট করবি। এখন চল আমার সাথে। আমাকে কথা বলতে না দিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল। অন্যদিকে আম্মু দরজা লাগিয়ে দিয়ে সবার উদ্দেশ্যে বলল, কেউ আর হোসেনের নাম উচ্চারণ করবা না। এই কথা বলে আম্মু কান্না করতে করতে রুমে চলে গেল। আম্মু রুমে এসে বলছে, কেন এমন করলি হোসেন? তোকে ছাড়া থাকতে যে আমার কষ্ট হচ্ছে। এইভাবে কান্না করছে আর বলতেছে। নীলার দিকে নীলার গাড়ি কিছুক্ষণের মধ্যে হোসেনের বাসায় চলে আসলো। নীলা গাড়ি থেকে নেমে হোসেনের বাসার ভিতরে ঢুকতে যাবে, তখন কেউ একজন তাকে ডাক দিল। দেখলো নাহিদ, রবি আর রাইমান তার সামনে আসলো। নাহিদ বলল, নীলা, তোর সাথে তো দেখাই হয় না। এই তোরে নানুর বাসায় ছিলাম, আজ আসলাম। ও তা তুই এখানে কেন? এই তোরে হোসেন আমার ফোন 1 মাস ধরতেছে না, তার ফোন বন্ধ বলতেছে, আর যোগাযোগ করতে পারতেছি না। তারে আজ যে কি মাইর দেব, ভেতরে আগে যাই। আজ আমরাও সারার 12টা বাজাবো। আমরাও ফোন দিচ্ছি, কিন্তু তার ফোন বন্ধ বলতেছে। চল যাই। আচ্ছা। নীলা, রাইমান, রবি, নাহিদ তারা সবাই বাসায় ঢুকলো। দরজার সামনে এসে কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর একজন দরজা খুলে দিল। দেখলো আপু নীলাকে বলল, নীলা, কেমন আছো তোমরা? এই তো আপু। তা হোসেন কোথায় আপু? তার কোনো খবর পাচ্ছি না। নীলা, রাইমান, রবি, নাহিদ সবাই বাসার ভিতরে ঢুকে পড়ল। নীলা চিৎকার করে বলতেছে, হোসেন কই তুই? এইভাবে নীলা চিৎকার করতেছে তখন আম্মু, আব্বু, ভাইয়া, সামিয়া বাসার নিচে আসলো। আম্মু নীলাকে বলল, মামুনি কি হয়েছে? এভাবে চিৎকার করতেছো কেন? আন্টি হোসেন কোথায়?
তার সাথে আমি 1 মাস ধরে যোগাযোগ করতে পারতেছি না। কোথায় সে? আসলে নীলা সে এখানে আর থাকে না, বর্তমানে জেলে আছে। আম্মুর কথা শুনে নীলা চরম অবাকের পর্যায়ে। নীলা আম্মুকে বলল, কি বলতেছেন এইগুলো? সে জেলে কেন? আসলে নীলা সে একটা মেয়েকে রেপ করতে চেয়েছিল। কি বলতেছেন? এই কথাগুলো আমি বিশ্বাস করি না। নীলা, এই তো সামনে একটা মেয়ে দেখতে পাচ্ছ, হোসেনের মামাতো ভাই তাকে রেপ করার চেষ্টা করেছিল। নীলা তো কান্না করতেছে। সে ভাবতেছে তার ভালোবাসার মানুষ তাকে এইভাবে ঠকালো। নীলা, রাইমান, নাহিদ, রবি সবার চোখে পানি। রাইমান কান্না করে বলে উঠল, হোসেন এই জঘন্যতম কাজ কোথায় করেছিল? ভাইয়া তার রুমে সামিয়া আপুর ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। আমরা তাকে সময় মতো ধরে ফেলে সামিয়া আপুর সাথে বিয়ে দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছি। এই কথাগুলো আপুর মুখ থেকে শুনে নীলার কান্নার মাত্রা আরো বেড়ে গেল। হঠাৎ তার একটা কথা মনে পড়ল। আম্মুকে বলল, হোসেনের রুমে এখন আর কেউ থাকেনি। না নীলা, তার রুমে কেউ থাকে না। ওর মতো খারাপ ছেলের ঘরে কেউ থাকবে না বলে দিয়েছে। তার রুম বর্তমানে বন্ধ করা আছে। ও, তার রুমের চাবিটা একটু দিন। আমার কিছু নোটস, বই ওখানে আছে। আচ্ছা, দিচ্ছি। আম্মু নীলাকে তার ছেলের রুমের চাবি দিল। নীলা চাবি নিয়ে কান্না করে উপরে উঠে হোসেনের রুমের দিকে গেল। হোসেনের রুমে তালা খুলে সে দেওয়ালে একটা প্রিন্টিংয়ের উপর তাকালো। দেখলো ঠিকই আছে। নীলা গিয়ে টুল নিয়ে উঠে ওই প্রিন্টিংটা নামালো। নেমে প্রিন্টিংয়ের ফ্রেমের উপর থাকা একটি জিনিস সে নিল। নীলা ভাবতেছে, আমার হোসেন আসলে কি তার মামাতো বোনকে রেপ করার চেষ্টা করেছে? সেইটা এই হিডেন ছোট্ট স্পাই ক্যামেরা বলে দিবে। নীলা হিডেন ক্যামেরার মেমোরি মোবাইলে তুলে সে দেখলো ভিডিওটা, এবং সেই ভিডিও দেখালো প্রচণ্ড রেগে গেল। সামিয়ার উপর সে আর রুমের 1 মিনিট দেরি না করে নিচে চলে আসলো। রাইমান জিজ্ঞেস করলো, কি আনলি দোস্ত হোসেনের রুম থেকে? কি আনলাম পরে বলবো। নীলা সামিয়ার কাছে গিয়ে বলল, হোসেন তোমার কি সত্যি ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছে? আপু, আর এমন প্রশ্ন করতেছেন কেন? আমি মেয়ে হয়ে কি কারণ আমি মিথ্যে বলবো? সামিয়া এই কথা শুনে নীলা যা করলো, নীলা ঠাঁটিয়ে ঠাস করে 4টা চড় মারল সামিয়াকে। নীলার চড় মারা দেখে উপস্থিত থাকা সবাই অবাক হলো। নীলার চড় খেয়ে সামিয়া টাল সামলাতে না পেরে পড়ে গেল মাটিতে। নীলা রাগে সামিয়াকে এলো পাতাড়িভাবে লাথি মারতে থাকলো। এইটা দেখে সবাই অবাক। সাথে সাথে রাইমান, রবি, নাহিদ নীলাকে আটকালো সামিয়াকে লাথি মারার থেকে। আম্মু দৌড়ে এসে সামিয়াকে ধরল। নীলা রাগে রাইমানকে বলল, রাইমান আমাকে ছাড়, আজ আমি ওকে মেরেই ফেলবো। আরে দোস্ত, তুই নির্দোষ মেয়েকে মারতেছিস কেন? বেশি কথা না বলে আমাকে ছাড়, আজ আমি ওর অবস্থা খারাপ করে দিব। নীলাকে কেউ আটকাতে পারতেছে না। আম্মু গিয়ে সামিয়াকে ধরে তুলে নীলাকে রেখে বলল, নীলা, তুমি আমার বৌমাকে মারলা কেন? ওকে মারবো না, আদর করবো। আজ ওকে আমি মেরেই ফেলবো। আম্মু নীলার কথা শুনে নীলার কাছে এসে ঠাস করে একটা চড় মারল। বেয়াদব মেয়ে, তুমি কেন আমার বৌমারে মারলে? আমার বাসা থেকে চলে যাও। সামিয়াকে চড় মারার কারণে তার মুখ থেকে রক্ত পড়তেছে আর সামিয়া কান্না করছে। নীলা রেগে চিৎকার দিয়ে বলল, মারেন, আরো মারেন আমাকে। আপনি কেমন মা জননী, নিজের সন্তানকে বিশ্বাস করলেন না? আব্বু রেগে গেল। নীলা, হোসেন এর জঘন্য কাজ করেছে, সেইটা আমরা নিজের চোখে দেখেছি। আঙ্কেল, নিজের চোখে দেখাও ভুল হয়। নীলা আর কোনো কথা না বলে পকেটে থাকা ফোন বের করে আম্মুর সামনে ধরে বলল, মা জননী, দেখেন আপনার সন্তান ভুল না, আপনাদের চোখে দেখা ভুল। নীলা ভিডিও চালু করে দিল। আম্মুকে আর আপুর নীলার কাছ থেকে মোবাইল নিয়ে ভিডিও দেখছে। ভিডিও দেখে আম্মু অবাক। সেই ভিডিওতে তার ছেলে হোসেন তার মামাতো বোনকে রেপ করার চেষ্টা করেনি, সামিয়া এই নাটক সাজিয়েছে। আম্মু ভিডিও দেখে কান্না করতে করতে সোফায় বসে পড়ল। আব্বু বলল, নিধির আম্মু, তুমি কান্না করতেছো কেন? আর ভিডিওতে কি আছে? আম্মু কান্না করতে করতে আব্বুর হাতে মোবাইল দিয়ে আব্বু মোবাইল নিয়ে ভিডিও দেখে শোকাহতভাবে বসে পড়ল কান্না করতে করতে। আম্মু কান্না করে দিয়ে বলল, আমি আমার নিজের সন্তানকে চিনতে পারলাম না। কেমন মা আমি? পুরো পরিবার স্তব্ধ, শোকের ছায়া বয়ে যাচ্ছে। সামিয়া তো ভয়ে চুপসে গেছে। সে ভাবছে, আজ আমি ধরা পড়ে গেলাম। হঠাৎ নীলা সামিয়াকে বলে উঠল রেগে, সামিয়া, তোকে যদি এই বাড়িতে পরবর্তীতে দেখি, ওই দিন তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।
সামিয়া মাথা নিচু করে ফেলল ভয়ে। আব্বুকে বলে উঠল কান্না করে। কি গো, তুমি আমার সন্তানকে এনে দাও প্লিজ। যাব, কিন্তু তাকে খুঁজবো। তাকে তো আমরা তখন বের করে দিলাম বাসা থেকে। আমি কোনো কথা শুনতে চাই না, আমার সন্তানকে তুমি এনে দাও, আমার কোলে ফিরিয়ে দাও। আম্মু কান্না করো না প্লিজ, আমরা যাচ্ছি আমার ভাইকে ফিরিয়ে আনতে। রাসেল, দেরি করা ঠিক হবে না। তখন হোসেন বলেছিল এই শহর ছেড়ে যাবে, তাকে আটকাতে হবে। আব্বু চলো। আর সামিয়া, আমার ভাই তোর কি ক্ষতি করেছিল? আমার আম্মুর কাছ থেকে আমার ভাইটাকে আলাদা করলি। আর তোকে যেন এই বাড়িতে এসে না দেখি। মামা মামির কাছে তুই চলে যাবি। সামিয়া চুপ করে আছে। আব্বু আম্মু ভাইয়া আপু, রাইমান, নাহিদ, রবি, নীলা সহ বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে হোসেনকে সবাই খুঁজতে গেল বাস স্ট্যান্ডে। কিন্তু তারা তন্ন তন্ন করে খুঁজল হোসেনকে, কিন্তু কোথাও তারা হোসেনকে পেল না। সবাই হতাশ হয়ে বাসার দিকে যাচ্ছে। আম্মু জোরে জোরে কান্না করে বলল, কি গো, আমি আমার সন্তানকে হারিয়ে ফেললাম। প্লিজ কান্না করো না আমাদের। দেখো, হোসেন একদিন আমাদের কাছে ফিরে আসবে। হোসেন আমাদের সাথে কথা বলবে তো? আরে আম্মু কান্না করো না, আমার ভাই আমাদের উপর অভিমান করে থাকবে না, দেখে নিও। তাই যেন হয় আব্বু। আব্বু আম্মু ভাইয়া আপু সবাই বাসায় চলে গেল। নীলা গাড়ি থেকে বাসায় চলে আসলো। তার বন্ধুরা বাস স্ট্যান্ড থেকে অন্য জায়গায় খুঁজতে গেল হোসেনকে। নীলা বাসায় এসে গাড়ি থেকে নেমে কান্না করতে করতে দৌড়ে রুমে চলে গেল। তার আম্মু ভাবতেছে মামুনির আবার কি হলো, কান্না করতেছে কেন? সে তো তার নানা নানির বাসায় ভালোভাবেই ছিল। নীলার আম্মু ভাবতে ভাবতে উপরে গেল নীলাকে ডাকতে। গিয়ে দেখলো দরজা লাগানো। নীলার আম্মু নীলাকে ডাকতেছে। নীলা দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে থেকে কান্না করছে। আর সে শুনতে পেল আম্মু ডাকতেছে। সে কান্না করতে করতে বলছে, আমি আমার ভালোবাসাটাকে হারালাম কেন? আমি নানুদের বাসায় গেলাম কেন? আমি আমার হোসেনের পাশে থাকতে পারলাম না। নীলা রাগে কান্না করে শোয়া থেকে উঠে ঘরের জিনিস লাথি দিয়ে ভাঙতেছে। সে সবকিছু কান্নায় ভেঙে ফেলেছে। জিনিসপত্র ভাঙার শব্দে তার আম্মু শুনতে পাচ্ছে। তার আম্মু দরজা ধাক্কাচ্ছে, বলতেছে, মামুনি দরজা খোল, কি হয়েছে বল। কিন্তু দরজা খুলছে না। নীলার আম্মু দৌড়ে নিচে গিয়ে তার আব্বুকে ফোন দিল। কিছুক্ষণ পর সে ধরল। নীলার আব্বু তুমি কোথায়? এই তো বাইরে আসছি। নীলা মামুনির কি যেন হইছে, সে রুমে এসে কান্না করতেছে আর জিনিসপত্র ভাঙচুর করতেছে। আমি তাড়াতাড়ি যাচ্ছি। মামুনির আবার কি হলো? আর শোনো, আমার সাথে একটা ছেলে আসবে। আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো। নীলার আম্মু ফোন কেটে দিয়ে সে তাড়াহুড়ো করে রুমের দিকে আসলো। এসে নীলাকে ডাকতেছে, কিন্তু সে খুলছে না। নীলার আম্মু আর নীলাকে বলল, নীলা মামুনি, এইবার দরজা না খুললে কিন্তু আমার মরা মুখ দেখবি, তাড়াতাড়ি খোল। নীলা কান্না করতে করতে সে যখন এই কথা শুনল, দেরি না করে দরজা খুলে দিয়ে শুয়ে পড়ল। নীলা তার আম্মুকে খুব ভালোবাসে। তার আম্মুর ক্ষতি সে চায় না। সে চায় তার আম্মু আব্বু 1000 বছর বেঁচে থাকুক। আর নীলার আম্মু ও নীলাকে প্রচণ্ড ভালোবাসে। তার চোখের মনি নীলা। নীলার আম্মু ভিতরে ঢুকে দেখল চারিপাশে জিনিসপত্র ভাঙা অবস্থায় পড়ে আছে। নীলার আম্মু বিছানায় গিয়ে নীলার পাশে বসে পড়ল। নীলার আম্মু তার মেয়ের হাত ধরে বলল, আমার আম্মুটা কান্না করতেছে কেন? কি হয়েছে তোমার মামুনি? নীলা কোনো কথা না বলে তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। নীলার আম্মু তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মামুনি কি হয়েছে তোমার, বলো। আমার ভালো লাগে না আমার আম্মুটা কান্না করলে। কিছুক্ষণ কান্না করে তার আম্মুকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে ছোট্ট বাচ্চাদের মতো কান্না করে বলল, আম্মু জানো, আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলছি। বুঝলাম না, আর খুলে বলো কি হয়েছে। আম্মু হোসেনের বাসায় গেছিলাম, গিয়ে দেখি হোসেনকে মিথ্যে অপবাদে তার আব্বু আম্মু বের করে দিছে। পরে তারা ভুল বুঝতে পেরে আমরা সবাই মিলে খুঁজতে গেলাম, গিয়ে তাকে কোথাও পাইনি। নীলার আম্মু 2 হাত দিয়ে নীলার চোখের পানি মুছে দিয়ে বলল, মামুনি তুমি কান্না করো না, দেখো তোমার ভালোবাসা একদিন তোমার কাছে ফিরে আসবে, এখন কান্না থামাও। নীলার মন খারাপ করে তার আম্মুর কোলে শুয়ে পড়ল। আর তার আম্মু তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এইদিকে আমাকে স্যার আর কথা বলতে না দিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল ওখান থেকে শপিং মলে। স্যার আমাকে শপিং মলে নিয়ে গিয়ে কিছু কাপড় কিনে দিল। আমি মানা করে যাচ্ছি, কিন্তু কোনো কাপড় নিবে না। একবার বলেছিলাম, কিন্তু স্যার আমার উপর আরও রেগে গেছে। তাই ভয় আর কিছু বলিনি। জিনিসপত্র কিনে এনে শপিং মল থেকে বাহিরে আসলাম। আমি স্যার হাঁটতেছি আর গল্প করতেছি। তখন স্যারের মোবাইলে
কে যেন ফোন দিল। স্যার পকেট থেকে মোবাইল বের করে দেখে আমাকে বলল, হোসেন, একটু দেরি করে বাসায় থেকো, ফোন দিছো, কথা বলে আসি। আচ্ছা স্যার, কথা বলে আসেন। স্যার একটু সাইডে গিয়ে ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে আবার আমার কাছে আসলো। আমি দেখলাম স্যারকে অস্থির দেখাচ্ছে। আমি ভয়ে ভয়ে বললাম, স্যার একটা কথা বলবো? হুম, বলো। স্যার আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? হোসেন, চলো বাসায় যাই। তোমার আন্টি একটু তাড়াতাড়ি যেতে বলেছে, কিছু সমস্যা হয়েছে? আচ্ছা স্যার চলেন। স্যার গাড়িতে চড়লো, আমিও চড়ে বসলাম। স্যার গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে একটা বাসার সামনে গাড়ি থামলো। স্যার আমাকে নিচে নেমে পড়লাম। সামনে দেখলাম বিশাল একটা বাড়ি। স্যার বলল, হোসেন, বাসায় এসে পড়ছি, তাড়াতাড়ি ভিতরে চলো। আচ্ছা স্যার। আমি স্যার আলিশান বাসার ভিতরে ঢুকলাম। ভিতরে এসে স্যার আমাকে বলল, তুমি একটু সোফায় বসে থাকো, আমি উপর থেকে আসি। আচ্ছা স্যার। স্যার চলে গেল আর আমি সোফায় বসে থেকে মাথা নিচু করে আগের দিন আমার আর নীলা রোম্যান্সের সময়ের কথা ভাবছি। ভাবতেই চোখ ভিজে গেল। অন্যদিকে নীলা তার আম্মুর কোলে শুয়ে আছে মাথা দিয়ে, তার চোখ দিয়ে এখনও পানি পড়তেছে। হঠাৎ সে দেখতে পেল তার আব্বু এসেছে। নীলার আব্বু বিছানায় এসে নীলার আম্মুর পাশে বসে পড়ল। নীলার আব্বু মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে মামনি? নীলা আম্মুর কোল থেকে উঠে আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতেছে। নীলার আম্মু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে। তার আম্মু আবার বলল, মামনি কি হয়েছে? আর তোমাকে কে কাঁদাইছে তার নাম বলো, আমি তার কি হাল করি। প্লিজ তুমি নীলাকে আর এইসব বলো না, তার মনের অবস্থা ভালো না। আচ্ছা বলবো না, তুমি নিচে গিয়ে একটা ছেলে আসছে, সে এখানে কিছুদিন থাকবে, তাকে কিছু খেতে দাও, অনেকক্ষণ ধরে কিছু খায়নি। আচ্ছা যাচ্ছি। আর আমার মামুনি খেয়াল রাখো, আমি তার জন্য খাবার নিয়ে আসছি। ওকে। নীলার আম্মু চলে গেল নিচে। এদিকে আমি বসে আছি ভাবতেছি, তখন দেখলাম কেউ একজন আমাকে ডাক দিল। আমি মাথা তুলে তাকালাম, সামনে দেখলাম একজন মহিলা দাঁড়িয়ে আছে। কিন্তু দেখলাম এই মহিলাটি অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। পরে সে স্বাভাবিক হয়ে বলল, তোমার নাম কি? আমার নাম হোসেন খান ম্যাডাম। ও, আর আমাকে ম্যাডাম বলতে হবে না, আমাকে আন্টি করেই বলবার। আচ্ছা। আমি বুঝতে পারলাম এইটা স্যারের ওয়াইফ। সে আমাকে বলল, আসো বাবা, তোমাকে খেতে দেই। না আন্টি, আমার ক্ষুধা নেই। শোনো, বেশি কথা বলবা না, খাইতে রাখছি, তুমি আসো। আচ্ছা আন্টি। আমি উঠে টেবিলে গিয়ে বসে পড়লাম। আন্টি আমাকে খাবার বেড়ে দিয়ে বলল, তুমি খাবার খাও, আমি ওপর দিকে এই খাবার দিয়ে আসি। আচ্ছা আন্টি। আন্টি চলে গেল আর আমি খাবার খেতে লাগলাম। অন্যদিকে নীলার আম্মু খাবার নিয়ে রুমে আসলো। নীলার পাশে বসে বলল, আমি ওই ছেলেকে খাবার দিয়েছি, এখন আমার মামুনিটাকে খাইয়ে দেয়। আচ্ছা দাও। নীলার আম্মু হাতে খাবার নিয়ে একটা লোকমা নীলার মুখের সামনে ধরে বলল, মামুনি হা করো। না আম্মু, আমি খাবো না। বেশি কথা বলবা না, খাবার খাইতে বলছি। খাবার খাওয়া শেষ হলে তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। নীলা চুপ করে মন খারাপ করে খাবার খেয়ে নিল। খাবার খাওয়া শেষ করে নীলার আম্মু হাত ধুয়ে টেবিল থেকে একটা ল্যাপটপ এনে সেটা চালু করলো। নীলার আব্বু শুধু দেখতেছে আর নীলার আম্মু নীলাকে বলল, মামুনি দেখো তো একে চিনতে পারো কিনা। আম্মু ভালো লাগতেছে না, পরে দেখবো নি। আরে মামুনি একবার দেখো। নীলার আম্মু নীলার সামনে ল্যাপটপ ধরলো। নীলার আব্বুও দেখতেছে। নীলা একটু মাথা তুলে নামাতেই আর চোখ কপালে উঠে গেল। নীলা তাড়াতাড়ি করে ল্যাপটপ নিয়ে দেখে অবাক। আসলে নীলাদের বাসার ক্যামেরা সেট করা হয়েছে। সে অবাক চোখে বলল, আম্মু এটা হোসেন, আমার ভালোবাসা। এখন সে নিচে বসে থেকে খাবার খাচ্ছে, আর আমি তখনই তাকে চিনে গিয়েছিলাম। তুই একবার আমাকে তার ছবি দেখাইছিলি। আম্মু, আমি গেলাম তার কাছে। নীলা বিছানা থেকে উঠে দৌড়ে গেল খুশিতে। নীলার আব্বু নীলার আম্মুকে বলল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। নীলা হোসেনকে ভালোবেসে অনেক আগে থেকে, তা তুমি তাকে কোথায় পাইলা? হোসেন আমার জেলে 1 মাস ছিল, তাকে তার মামাতো বোন অপবাদ দিয়ে ফাঁসাইছে, আর আমি বুঝতে পারছি সে নির্দোষ। তাই আমি ওপর মহলের তকদির করে তার জমিনের ব্যবস্থা করিয়েছি। ও ভালো হয়েছে, আমার মামুনি আর কষ্টে থাকবে না। আমি তার কষ্ট দেখতে পারি না। আমি চাই আমার মামুনি সারা জীবন সুখে থাকুক। নীলা আমাদের একমাত্র মেয়ে, তার সুখেই আমার সুখ। এইভাবে তারা গল্প করতেছে। এদিকে আমি খাবার খাওয়া শেষ করে প্লেটে হাত দিয়ে টেবিল থেকে উঠে বসতে যাব, তখনই কে যেন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো।
আমি তো অবাকের পর্যায়ে। আমি অনুভব করলাম যে আমাকে জড়িয়ে ধরেছে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেছে। আমি বললাম, এই মেয়ে, তুমি কে আর এইভাবে জড়িয়ে ধরেছ কেন? কোনো রেসপন্স পাচ্ছি না। আমার আবার বলতে যাব তখনই এই মেয়ে আমার সারা মুখে চুমু এবং আদরে ভরিয়ে দিল। আমি তো হাঁ করে আছি। সে আমাকে ছেড়ে দিল। আমি তার দিকে তাকালাম। আমি তাকে দেখি অবাক। আমি কাকে দেখছি? হাঁ করে তাকিয়ে আছে। সে আসলে আর কেউ নয়, আমার ভালোবাসার মানুষ নীলা। আমি তো হাঁ করে আছি। আমি কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে বললাম, নীলা তুই? জান, আমি 1 মাস তোর সাথে যোগাযোগ করতে না পেরে খুব কষ্ট পেয়েছি। আর তোদের বাসায় গেছিলাম, গিয়ে জানতে পারছি তুই এক অপরাধে জেলে গিয়েছিস। আমি বুঝতে পারলাম আমার পরিবারের সবাই নীলাকে বলেছে। নীলা সব জানতে পেরেছে। এই কথাগুলো ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। নীলাও আমাকে অবিশ্বাস করবে ভাবতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেছে। নীলা ঝাঁকিয়ে বলল, ওই কান্না করতেছিস কেন? আর এত বড় ঘটনা ঘটে গেছে, আমাকে ফোনে জানাবি না? আমি আর কি বা জানাবো, যেখানে নিজের বাবা মা ভাই আপু কেউ বিশ্বাস করলো না। তোকে বললে তুইও বিশ্বাস করবি না। আমার কথা শুনে নীলা রাগে আমার গালে ঠাঁটিয়ে ঠাস করে চড় মারল। আমি নীলার হাতে চড় খেয়ে অবাক হয়ে তাকিয়ে আছি। নীলা আমাকে মারতে পারলো। আমি গালে হাত দিয়ে আছি। তখন নীলা রাগে আমার কলার ধরে বলল, ওই তুই বেশি বুঝিস। আমি ওদের মতো তোকে অবিশ্বাস করব? আমার ভালোবাসা এত সস্তা না। আর তুই নির্দোষ, সেটা আমি তোর বাবা মার ভুল ভাঙিয়ে দিয়েছি। আমি কিছুই বুঝলাম না, বুঝিয়ে বল। বলছি। নীলা আমাকে প্রথম সব খুলে বলল। আমি তো শুনে অবাক। আমি অবাক চোখে বললাম, কি তুই আমার রুমে ক্যামেরাও লাগিয়েছিস? লাগিয়েছিলাম, আর না হলে তোকে নির্দোষ প্রমাণ কিভাবে করতাম? আর আমি তোর রুমে তোর উপর ওই ক্যামেরার মাধ্যমে নজর রাখতাম। ও ভালো। আর শোন, তোর আব্বু আম্মু ভুল বুঝতে পারছে, তাদের কাছে ফিরে যা। না, আমি তাদের কাছে আর ফিরবো না। যে বাবা মা নিজের সন্তানকে অবিশ্বাস করে, প্লিজ, তারা কষ্ট পাচ্ছে। তুই এই বিষয়ে আর না বলতে ভালো হয়। আচ্ছা, আর বলবো না। আমি নীলা হাত ধরে সোফায় বসে গল্প করলাম। হঠাৎ দেখলাম স্যার আর আন্টি আমাদের সামনে আসলো। আমি নীলার হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম। নীলাও দাঁড়ালো। স্যার বলল, হোসেন, উঠে দাঁড়াচ্ছ কেন? বসে পড়ো। আরে স্যার, সমস্যা নেই। আর শোনো, তুমি আজ থেকে আমাকে স্যার বলে ডাকবা না, আঙ্কেল বলে ডাকবা। আচ্ছা আঙ্কেল আন্টি, নীলা আপনাদের কি হয়? ও, এই বিষয়? নীলা আমাদের মেয়ে হয়। আর তুমি তো নীলাকে প্রচন্ড ভালোবাসো, তাই না? আঙ্কেল। আর শোনো, তুমি আমার মেয়েকে সুখে রাখবা সব সময়। আচ্ছা আঙ্কেল। আব্বু আম্মু, হোসেন কিন্তু আজ থেকে আমাদের বাসায় থাকবে। আচ্ছা মামুনি, যতদিন থাকবে থাকুক। আঙ্কেল আন্টি, আমি কারোর করুণা চাই না। আমি আপনাদের হাতের কাজে সাহায্য করব। আচ্ছা, সমস্যা নাই, কইরো সাহায্য। আমরা কিছুক্ষণ গল্প করলাম। তারপর নীলা আমাকে একটু রুম দিল। সেখানে নীলা আমাকে নতুন কাপড় চোপড় সাজিয়ে গুছিয়ে রেখে গেল। আমি বিছানায় বসে পড়লাম। আমি যেই রুমে থাকছি তার সামনে 2 রুম পর নীলার রুম। আমি কিছুক্ষণ ভাবলাম, নীলা আজ আমার পরিবারের মানুষদের ভুল ভাঙিয়ে দিয়েছে, কিন্তু আমি তাদের কাছে যাব না। আম্মু আমাকে কসম দিয়েছে। এই কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এইভাবে বিকেল হয়ে গেল। আমি ঘুমিয়ে রয়েছি। হঠাৎ কে যেন আমাকে ডাকতে শুরু করলো। আমি ঘুম ঘুম চোখে তাকালাম। দেখলাম নীলা ডাকছে। আমি বিছানায় উঠে বসলাম। আমি বললাম, বল জান, ডাকছিস কেন? তুই একটু নিচে আয়। কি জন্য নীলা? নিচে গেলেই দেখতে পারবি, এখন আয়। আমি বিছানা থেকে উঠে নিচে গেলাম নীলার সাথে। আমি নিচে গিয়ে অবাক হয়ে তাকালাম। নিচে আব্বু আম্মু ভাইয়া আপু সবাই বসে রয়েছে। আমি ভাবলাম, আব্বু আম্মু খবর পাইলো কিভাবে? মনে হয় নীলা বলেছে। আমি নীলার সাথে নিচে চলে আসলাম। সবাই আমার দিকে তাকালো। আম্মু দৌড়ে এসে আমার কাছে বলল, আব্বু, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর কথা বিশ্বাস করিনি। আরে ম্যাডাম, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আমার মুখে আম্মুকে ম্যাডাম ডাক শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে। আম্মু আমাকে বলল, প্লিজ বাবা, আমাদের মাফ করে দে, আমি যে তোকে অবিশ্বাস করে ভুল করেছি। আমার কাছে মাফ চাওয়ার দরকার নেই। আমি তো আপনাদের মিনতি করেছি। আম্মু, এই রকম জঘন্যতম কাজ করিনি। তখন আপনি আমাকে বলেছিলেন আমার সন্তান মরে গেছে, আর আপনাকে নীলা ভিডিও না দেখালে আমাকে তো বিশ্বাসই করতেন না। প্লিজ হোসেন, আমাদের ভুল হয়েছে, তুই আমাদের সাথে বাসায় ফিরে চল। না, আমি যেতে পারবো না, আর আপনারা এখন চলে যান। এইভাবে আম্মু আমাকে অনেক বোঝালো, কিন্তু আমি মানা করেছি।
আমি আর সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলাম রুমে। অন্যদিকে আম্মু কান্না করে আব্বুকে বলছে, দেখলা গো, আমার সন্তান আমার সাথেই কথা বলছে না, সে চলে গেল। আমি কি জন্য একটা মেয়ের মিথ্যা অভিনয় দেখে আমার সন্তানকে এত অবিশ্বাস করলাম। আমার এখন বেঁচে থাকতে ইচ্ছা করতেছে না। আম্মুর কথা শুনে নীলা রেগে বলল, আন্টি, আপনি কিন্তু মরার কথা বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি করব মামুনি বলো? আমার সন্তান আমার সাথে কথাই বলছে না, অভিমান জমে থাকার কারণে। আন্টি, চিন্তা করবেন না, হোসেনের অভিমান ভাঙিয়ে আপনার কোলে হোসেনকে ফিরিয়ে দিব। তাই যেন হয় মামুনি, আমার হোসেনরে আমি ফিরে পেতে চাই। সবাই কিছুক্ষণ গল্প করে আব্বু আম্মু আপু ভাইয়া সবাই হতাশ মন নিয়ে বাসায় চলে গেল। আম্মু এখনো কান্না করতেছে। এইদিকে আমি রুমে এসে বিছানায় বসে পড়লাম। ভালো লাগতেছে না, মন খারাপ করে বসে থাকলাম। কিছুক্ষণ পর দেখলাম নীলা আমার রুমে আসলো। নীলা আমার পাশে এসে বসে পড়ল আর আমাকে বলল, হোসেন, তুই তখন তোর বাবা মার সাথে অমন করলি কেন? তোর আব্বু আম্মু খুবই কষ্ট পাচ্ছে, তাদের ক্ষমা করে দে। আর শোন, তোর আব্বু আম্মুর উপর অভিমান করে থাকিস না। নীলা, আমার ভালো লাগছে না, আর এই বিষয়ে কথা বাদ দে, আমার ভালো লাগছে না। আচ্ছা, তোর ইচ্ছা, কিন্তু তুই আব্বু আম্মুকে কষ্ট দিস, আর এই বিষয়ে আমি কথা বলবো না। আমি নীলা কিছুক্ষণ গল্প করলাম। কখন রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। এইভাবে কেটে গেল 1 মাস। এই 1 মাসে আম্মু এসে কান্না করে আমাকে যেতে বলতো, আর আমার ভিতরে অভিমান জমে থাকার কারণে যাইনি বাসায়। নীলা সাথে আমি প্রতিদিন ভালো ভালো মুহূর্ত কাটিয়েছি, তার সাথে ঘুরে বেড়িয়েছি। 1 মাস পর আমি আর নীলা কলেজে ভর্তি হয়েছি অনার্স প্রথম বর্ষে। আজ কলেজ খুলেছে আর কলেজের প্রথম দিন, তাই আমি আর নীলা রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। আমরা রেডি হয়ে ঘাড়ে ব্যাগ নিয়ে নিচে চলে আসলাম। আঙ্কেল আন্টি নিচে বসে আছে, আমাকে দেখে বলল, হোসেন বাবা আসো, খাবার খেয়ে কলেজে যাবা। আচ্ছা আন্টি। আমি নীলার টেবিলে বসে পড়লাম। আন্টি খাবার বেড়ে দিল। আমি নীলার খাবার খাওয়া শেষ করে নীলার আম্মুকে বলল, আম্মু, গেলাম আমরা, আজ কলেজে প্রথম দিন। আচ্ছা মামুনি, যাও। মামুনি, তুমি গাড়ি নিয়ে যাও কলেজে, দুইজনেরই সুবিধা হবে। আচ্ছা আব্বু। আঙ্কেল তাহলে গেলাম। আচ্ছা যাও হোসেন। আমি নীলা ব্যাগ নিয়ে চলে আসলাম বাহিরে। এসে আমরা দুজন গাড়িতে চড়লাম। ড্রাইভার আঙ্কেল গাড়ি চালাতে শুরু করলো। নীলা আমাকে বলল, হোসেন, কলেজে গিয়ে তোর আব্বু আম্মুর সাথে ভালোভাবে কথা বলবি। আচ্ছা ঠিক আছে। আমরা কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছে গেলাম। আসলে আমরা যেই কলেজে পড়তাম সেই কলেজেই আবার আমরা ভর্তি হয়েছে। আমি নীলা গাড়ি থেকে নেমে হঠাৎ ধরলাম, হঠাৎ কোথা থেকে আপু আসলো, আমাদের সামনে এসে বলল, ভাইয়া কেমন আছিস? কিরে ভাই, আমার সাথে কথা বলছিস না কেন? এত রাগ অভিমান ভালো না, প্লিজ আগের মতো হয়ে যা। আর কেমন আছিস? এই তো ভালো আছে। নীলা চল তো, ভালো লাগছে না। আমি আপুকে আর কোনো কথা বলতে না দিয়ে নীলাকে নিয়ে রুমে চলে আসলাম, আর আপু মন খারাপ করে তার রুমে চলে গেল। আমি নীলা ক্লাসে আসতেই কে যেন ডাক দিল, তাই পিছনে তাকালাম। দেখলাম রাইমান, রবিন, নাহিদ তারা আমাদের কাছে চলে আসলো। আমরা সবাই কিছুক্ষণ আড্ডা দিলাম। ক্লাস শুরু হওয়ার ঘন্টা বাজলো, তাই আমরা সবাই ক্লাসে চলে আসলাম। আমি নীলা একসাথে বেঞ্চে বসে পড়লাম, আর পেছনে বন্ধুরা বসে পড়ল। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকে পড়ল। দেখলাম যিনি ক্লাস করাতে এসেছেন আমাদের, তিনিই আমার বড় ভাই। আমরা সবাই উঠে দাঁড়ালাম, সালাম দিলাম। ভাইয়া সবাইকে বসতে বলল। আমরা সবাই বসে পড়লাম। সবার সাথে পরিচয় হয়ে নিল, আমরাও পরিচয় নিল। অন্যদিকে তাকিয়ে পরিচয় দিয়েছি। ভাইয়া সেটা বুঝতে পেরেছে। এইভাবে ভাইয়ার ক্লাস শেষ হলো। এইভাবে সব ক্লাস করলাম। লাস্টের ক্লাসের আম্মু এসেছিল, আমাদের ইংরাজি তিনি নিবেন। আম্মুও একইভাবে সবার পরিচয় নিয়েছে। আমি অন্যদিকে তাকিয়ে পরিচয় দিয়েছি। এতে আম্মু মন খারাপ করেছে, এতে আমার করার কিছু নেই। এইভাবে আমরা সব ক্লাস করে বের হলাম। ছুটি দিল। কলেজে আমরা সবাই বের হয়ে আমরা হাঁটতেছি, তখন কেউ যেন আমাদের ডাক দিল। দেখলাম আম্মু ডাক দিয়েছে। আমার কাছে এসে কান্না স্বরে বলল, আব্বু প্লিজ আমাদের ক্ষমা করে দে, আর বাসায় চলো আব্বু, তোকে ছাড়া আমার খুব কষ্ট হচ্ছে। আমি আগেও বলেছি, এইবারও বলছি, আমি যাব না আর। পরিবর্তে বাসার কথা বললে আমি কলেজে পড়াশোনা বাদ দিয়ে অন্য কলেজে ভর্তি হব। প্লিজ বাবা, এমন করিস না। আমি তোকে আর বাসায় যাওয়ার কথা বলতে আসবো না, তাও তুই এখান থেকে কোথাও যাস না প্লিজ। আমি ওখান থেকে চলে আসলাম। আম্মু দাঁড়িয়ে থেকে কান্না করতেছে আর মনে মনে বলছে, আমি কি আর সন্তানকে ফিরে পাবো না? হে আল্লাহ, তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও।
এইভাবে আম্মু কান্না করে সেখান থেকে চলে গেল। এইদিকে আমি নীলা চলে আসলাম বাসায়, এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে থাকলাম বিছানায়। কিছুক্ষণ পর নীলা আসলো। আমি আর নীলা দুইজন গল্পগুজব করে কাটিয়ে দিলাম। এইভাবে কেটে গেল আরও 1 মাস। এই 1 মাসে আম্মু আমার কাছে আসেনি, শুধু দূর থেকে দেখে কান্না করেছে আর মন খারাপ করে ক্লাস করিয়ে চলে যায়। আব্বুও কয়েকবার বলেছিল, আমি এড়িয়ে চলেছি। আমি নীলার সাথে রোমান্টিক সময়ও কাটিয়েছে এই 1 মাসে। আমি নীলার আম্মুর নানান কাজে সাহায্য করেছে। আজকে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ একটা খারাপ স্বপ্ন দেখলাম। আমার চোখের সামনে আমার পরিবার, আব্বু আম্মু, আপু ভাইয়ার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা দেখে আমি আব্বু আম্মুর কাছে গিয়ে কান্না করে বলছে, আব্বু আম্মু তোমরা আমাকে ছেড়ে চলে গেলে কেন? আমাকে আব্বু বলে ডাকবে। আমি কান্না করে বলছি। হঠাৎ কারো ডাকে আমার ঘুম ভেঙে গেল। আমি লাফ দিয়ে উঠে বসে পড়লাম আর আমার চোখ দিয়ে পানি পড়তেছে বাজে স্বপ্ন দেখে। আজ আম্মুকে দেখতে খুব ইচ্ছে করতেছে। হঠাৎ নীলা আমাকে বলল, হোসেন, তুই চিৎকার করলি কেন আর কান্না করতেছিস কেন? আমি চুপ করে আছি। নীলার সাথে সাথে বসে পড়ল, আবার বলল, কি হলো হোসেন, কান্না করতেছিস কেন? নীলা খুব একটা বাজে স্বপ্ন দেখেছি। নীলা আম্মুকে দেখতে খুব মন চাচ্ছে, প্লিজ আমাকে আম্মুর কাছে নিয়ে চলো। কান্না করিস না, চল তোর আম্মুর কাছে যাব। আর তোর অভিমান ভেঙেছে তো? আর আব্বু আম্মুর উপর রাগ করে থাকবি না। আচ্ছা থাকবো না, অভিমান করে আম্মুর কাছে নিয়ে চলো প্লিজ। আচ্ছা চলো। আমি নীলার সাথে নিচে চলে আসলাম। নীলা তার আম্মুকে বলে বের হলাম। নীলা আমি গাড়িতে উঠলাম। গাড়ি চলতে শুরু করলো আর আমার ভিতরে অস্থিরতা কাজ করতেছে। আম্মুর কথা খুব মনে পড়তেছে। নীলা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর টেনশন করতে মানা করতেছে। যখন একটা সন্তানের মমতাময়ী মায়ের কথা মনে পড়ে তখন দুনিয়ার কিছুই ভালো লাগে না। আমি মনে মনে অনুতপ্ত হচ্ছি মাকে কষ্ট দেওয়ার জন্য। আজকে ক্ষমা চেয়ে নিব আম্মুর কাছে। কিছুক্ষণের মধ্যে গাড়ি পৌঁছে গেল আমাদের বাসায়। আমি নীলা গাড়ি থেকে নামলাম। আমি নেমে তাড়াতাড়ি বাসার দরজার সামনে আসলাম। তাড়াতাড়ি করে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল। দেখলাম আম্মু দরজা খুলে দিয়েছে। আমি কান্না করতে করতে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলাম। আমি কান্না করতেছি, আম্মুকে জড়িয়ে ধরে আম্মু কেঁদে দিয়েছে। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই আব্বু কান্না করতেছিস কেন? আমি কান্না করতে করতে বললাম, আম্মু আমাকে মাফ করে দাও। তোমাদের সাথে 2 মাস অভিমান করে কথা বলিনি। আব্বু কান্না করিস না, ভুল তো আমাদের একটা মেয়ের কথা বিশ্বাস করে আমরা তোকে ভুল বুঝেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। আম্মু তুমি ক্ষমা চাচ্ছ কেন? আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, শুধু অভিমান থাকার কারণে তোমাদের সাথে কথা বলিনি। কিছুক্ষণ আমি আম্মুকে জড়িয়ে ধরে থাকলাম। তারপর আম্মু আমাকে ছেড়ে দিয়ে আম্মু হাত দিয়ে আমাকে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আব্বু তুই কিন্তু আর কাঁদবি না, এইবার কান্না করলে আমি রাগ করব। আচ্ছা আম্মু তুমিও কিন্তু কান্না করবে না। আমি আম্মুর চোখের পানি মুছে দিলাম। আম্মু আমার কপালে টুপ করে চুমু দিল। আমি সামনে তাকালাম। আব্বু আপু ভাইয়া সবাই দাঁড়িয়ে আছে, তাদের চোখ থেকে পানি পড়তেছে। আব্বু আমাকে বলল, তোদের মা ছেলের ভালোবাসা শেষ হলে এখন আমার কাছে আয়। আমি সাথে সাথে আব্বুকে জড়িয়ে ধরলাম। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিল। আব্বুকে ছেড়ে ভাইয়াকে জড়িয়ে ধরলাম, তারপর আপুকেও। আম্মু বলল, আব্বু তুমি এখনো কিছু খাওনি? চলো সবাই আজ একসাথে খাবার খাবো। আচ্ছা আম্মু। আম্মু নীলাকে বলল, নীলা মামনি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য। আরে আন্টি সমস্যা নাই, এটা বন্ধু হিসেবে আমার কর্তব্য। আর নীলা শোনো, আজ থেকে তুমি আমাকে আন্টি বলে ডাকবে না, আজ থেকে আমাকে আম্মু বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে আন্টি, থুক্কু আম্মু। আর নিধির আব্বু তোমার একটা কথা বলবো। বলো গো। শোনো, আর কিছুদিন পর নীলাদের বাড়ি গিয়ে ওর আব্বু আম্মুর আমার ছেলের সাথে নীলার বিয়ে দিব। ঠিক বলছো, আপাতত ওদের বিয়ে দিব, আর পড়াশোনা ওদের শেষ হলে বড় করে অনুষ্ঠান করে ওদের 4 হাত এক করে দিব। আমি আর নীলা আব্বু আম্মুর কথাই লজ্জায় লাল হয়ে গেছে, মাথা নিচু করে আছে। আম্মু আমাকে বলল, হোসেন লজ্জা পেতে হবে না, আমি তোর আর নীলার ভালোবাসার ব্যাপারে অনেক আগে থেকেই জানি। আব্বু আম্মু সবাই হেসে উঠল। আমরা সবাই গিয়ে টেবিলে বসে পড়লাম খাবারের জন্য। আম্মু সবাইকে খাবার বেড়ে দিল আর আমাকে খাবার প্লেটে দেয়নি। আমি বুঝতে পারছি আম্মু আমাকে তুলে খাওয়াবে। আম্মু প্লেটে খাবার নিয়ে ভাতের লোকমা নিয়ে আমার মুখের সামনে ধরে বলল, আব্বু হা করো, আজ তোকে তুলে খাওয়াবো নিজের হাতে। আমি টুপ করে আম্মুর হাত থেকে খাবার খেয়ে নিলাম।
আমি আম্মুর হাতে তৃপ্তি সহকারে খেলাম। খাওয়া শেষ করে সবাই সোফায় বসে পড়ল। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। নীলা চলে গেছে তার বাড়িতে। আজ কলেজ বন্ধ। আজ সারা দিন এইভাবে কেটে গেল। সবার সাথে আনন্দ মজা করে দিনটা কেটে গেল। নীলার সাথে ফোনে কিছু সময় কথা বলেছে। নীলার বাবা মাও খুশি, পরিবারের সন্তান পরিবারে ফিরে গেছে। এইভাবে কেটে গেল 1 মাস। নীলার সাথে প্রতিদিন কলেজে যাওয়া আর ছুটি হলে পার্কে ঘুরে বেড়ানো। দিনগুলো অনেক সুন্দরভাবে কেটে গেল। আজ আমি আরামের রুমে ঘুমিয়ে আছি। আম্মু রুমে এসে আমাকে ডাকতে লাগলো। আমি ঘুম ঘুম চোখে আম্মুর দিকে তাকালাম। আম্মু বিছানায় বসে বলছে, এই আব্বু, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আজ কলেজে অনুষ্ঠান, যেতে হবে তো। আমি আম্মুর কোলে মাথা রেখে শুয়ে বললাম, আম্মু এখন ঘুম থেকে উঠবো না, আর তোমাকে যেতেও দিব না। এখানে 5 মিনিট বসে থাকো, আমি তোমার কোলে মাথা দিয়ে 5 মিনিট শুয়ে থাকবো। আম্মু মাথায় হাত দিয়ে বুলিয়ে দিয়ে বলল, ফাজিল একটা, আজ কলেজে অনুষ্ঠান, যেতে হবে তো। তোর আপু অনেকক্ষণ আগে চলে গিয়েছে, তাড়াতাড়ি ওঠ বাবা। উঠবো না। আমি আম্মুর কোলে 10 মিনিট শুয়ে থাকলাম। আম্মু উপায় না পেয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। 10 মিনিট পর আম্মু চলে গেল, আর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরে ভালোভাবে রেডি হলাম। আজ অনার্সদের বিদায় অনুষ্ঠান, আমার আপুদের। আমি বিছানায় বসে নীলাকে ফোন দিলাম। কিছুক্ষণ পর সে রিসিভ করলো। নীলা বলল, জান বল। কি করছিস এখন? এই তো রে, সাজুগুজু করলাম, জানিস তো আজ বিদায় অনুষ্ঠান। আর শোন, আজ কিন্তু তুই নীল শাড়ি পরে আসবি। আচ্ছা গো জান, আর তুইও কিন্তু নীল পাঞ্জাবি পরে আসবি। আচ্ছা গো জানু। আর শোন, আজ তাড়াতাড়ি আসবি, না ছাড়া তোর খবর আছে। আচ্ছা গো সোনা। এইভাবে কিছুক্ষণ গল্প করে ফোন কেটে দিলাম। আমি আলমারিতে গিয়ে দরজা খুলে আমার প্রিয় নীল পাঞ্জাবি পরলাম, আর আয়নায় গিয়ে চুল ঠিক করলাম, সুগন্ধি দিলাম পাঞ্জাবিতে। আমি রুম থেকে বের হয়ে চলে আসলাম নিচে। আম্মু ভাইয়া রেডি হয়ে বসে আছে, আর আব্বু মনে হয় অনুষ্ঠানের জন্য আগেই বাসা থেকে বের হয়ে গিয়েছে। আমি নিচে আসলাম, এসে বসে পড়লাম। আম্মু ভাইয়া আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এটাই দেখে আমার লজ্জা লাগতেছে। আমি আম্মুকে বললাম, এই আম্মু, আমার দিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? আম্মু ভাইয়া স্বাভাবিক হয়ে বলল, আমার সোনা ছেলেটাকে আজ পাঞ্জাবিতে হিরো লাগতেছে। আম্মু ঠিক বলেছে, আজ হোসেনের দিকে নীলা তো হাঁ করে তাকিয়ে থাকবে। ঠিক বলেছিস, আজ আমার ছেলেটাকে কিউট লাগছে। এই আম্মু, আমার লজ্জা করতেছে আর ক্ষুধা লাগতেছে, খেয়ে দাও। আচ্ছা দিচ্ছি আব্বু। আম্মু আমাকে আর ভাইয়াকে খেতে দিল। আমরা 3 জন খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আমি আম্মু ভাইয়া গাড়ি নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছে গেলাম গাড়ি নিয়ে। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। আম্মু ভাইয়া তারা চলে গেল। আমি কলেজে ঢুকলাম, দেখলাম নাহিদ, রাইমান আর রবি দাঁড়িয়ে আছে। আমি তাদের কাছে গেলাম। নাহিদ আমার দেখে বলল, রবি, রাইমান, দেখ আমাদের হিরো আসছে। ঠিক বলছিস, নীল পাঞ্জাবি পরে হিরো আইছে। আজ মনে হয় কলেজের মেয়েরা হোসেনের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। আশেপাশে দেখ, মেয়েরা হোসেনের দিকে হা করে তাকিয়ে আছে। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম বাস্তবেই হাঁ করে আছে। আমি ওদের বললাম, এই তোরা থাম, আর আমার নামে প্রশংসা করতে হবে না। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গল্প করলাম। আমার চোখজোড়া আশেপাশে একজনকে খুঁজতেছে। এইটা দেখে রবি বলল, দোস্ত, কাকে খুঁজতেছিস? ভাবিকে নাকি? কোথাও তাকে দেখতে পাচ্ছি না। এখনো আসেনি, আসবে, একটু ওয়েট কর। আমরা কিছুক্ষণ গল্প করতে আমার চোখ কলেজের গেটে আটকে গেল। আমি হাঁ করে তাকিয়ে আছি। আমি কাকে দেখছি? সে আর কেউ না, আমার ভালোবাসার মানুষ নীলা। নীলাকে দেখে আজকে আবার ক্রাশ খেলাম। নীলার পরনে নীল শাড়ি, হাতে চুড়ি, মনে হচ্ছে আকাশ থেকে পরি নেমে এসেছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। নীলা কখন যশ আমার সামনে এসে দাঁড়িয়ে আছে বুঝতেই পারিনি। নীলা হাতের তুড়ি বাজিয়ে বলল, ওই, এভাবে হা করে কি দেখতেছিস? আমি নীলার কথা শুনে স্বাভাবিক হয়ে বললাম, সামনে নীল পরি আসছে, হাঁ করে থাকবো না তো কি করে থাকবো? তোকে কি কম সুন্দর লাগছে? তোকে দেখে আমি তো ফিদা হয়ে গেছি। মাঝখান থেকে রবি বলে উঠল, তোরা থাম, এবার পার্কে গিয়ে প্রেম করিস। হুস, আর আমি কথার মাঝে বাঁ হাত ঢুকিয়ে দিলেই সবাই হেসে উঠল। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। তারপর মাইকে সবাইকে বসতে বলল। আমরা সবাই গিয়ে বসে পড়লাম চেয়ারে। নীলা আমার পাশে বসে পড়ল।
আব্বু আম্মু ভাইয়া আর স্যার ম্যাডামরা সবাই স্টেজে বসে আছে। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেল। আশেপাশে ছাত্রছাত্রীরা বসে আছে, আর ওপরে বেঞ্চে আপুরা। সামনে বসে আছে তাদের অভিভাবকরাও আসছে। আমি সামনে নতুন একজনকে দেখলাম বসে আছে, মনে হয় আমাদের কলেজের নতুন সভাপতি। আব্বু থেকে শুনেছিলাম। অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমি নীলা বসে থেকে গল্প করছি আর অনুষ্ঠান দেখছি। বড় আপু আর বড় ভাইয়ারা সবাই স্টেজে একের বক্তব্য দিয়ে গেল। এইভাবে অনুষ্ঠান বিকাল পর্যন্ত পেরিয়ে গেল। বড় আপু ভাইয়ারা সবাইকে নাস্তা পানি দিল, আমরা খেয়ে নিলাম। তারপর অনুষ্ঠান শুরু হলো। স্যার ম্যাডামরা সবাই বড় আপু আর বড় ভাইয়াদের বিদায় দিল। অনুষ্ঠান শেষ হয়ে গেল। আমরা সবাই চেয়ার থেকে উঠে গেলাম। উঠে যেতেই দেখলাম কে যেন এসে সভাপতি স্যারকে এলোপাতাড়িভাবে মারতেছে। এইটা দেখে তাড়াতাড়ি করে ভিড় লাগলো, আমরাও গেলাম। আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছি। একটা লোক এলোপাতাড়িভাবে মারতেছে লাথি সভাপতি স্যারকে। সভাপতি স্যার আমাকে মিনতি করতেছে তাকে যেন না মারে। আমার পাশ থেকে নীলা বলে উঠল, রাব্বি, আঙ্কেল আমাদের সভাপতি স্যারকে মারতেছেন কেন? ওই রবি নামে লোকটা মায়ের থামিয়ে পিছনে তাকালো। নীলাকে দেখে বলল, আরে নীলা মামুনি, কেমন আছো? এই তো ভালো, কিন্তু আঙ্কেল স্যারকে মারতেছেন কেন? মামুনি, এই কুত্তার বাচ্চার সাথে অনেক দিনের হিসাব বাকি আছে। সেই হিসাব আজ এর থেকে আদায় করে নেব। রবি আঙ্কেল রেগে এলোপাতাড়ি আরও মারতে থাকে। সভাপতি স্যার কান্না করে বলে, ভাই, আমি আপনার কি ক্ষতি করেছি? এইভাবে মারছেন কেন? আঙ্কেল মারা বন্ধ করে পকেট থেকে মোবাইল বের করে বসে বলল, তুই আমার কি ক্ষতি করেছিস সেটা তো জানতে চাস, তাই না? ভাই। আঙ্কেল মোবাইল চালু করে মোবাইলে কি যেন বের করে সভাপতির সামনে ধরে বলল, দেখ তো এই দুজনকে চিনতে পারিস কিনা। সভাপতি স্যার ওই দুই ছবি পেয়ে ভয় পেয়ে গেল। ভয় আর কিছু বলছে না। আঙ্কেল আবার বলল, কি হলো? চিনতে পেরেছি। আজ থেকে 22 বছর থানার এএসপি মোহাম্মদ রবি ইসলাম আর তার স্ত্রী সহ যাকে তুই তোর গুন্ডারা মিলে মেরে ফেলেছিলি, কিন্তু আমি ওই সময় পিছনে লুকিয়েছিলাম। তোদের সাথে তো আমি তখন পারতাম না। আর তুই রবি ভাইও তার স্ত্রীকে মেরে রেখে চলে গিয়েছিলি তার ছোট্ট 2 বছরের ছেলেকে নিয়ে। কি হলো? চুপ কেন? আর তুই জানিস তখন রবি ইসলাম আর তার স্ত্রী মারা যায়নি, আল্লাহর রহমতে তারা বেঁচে গিয়েছে। আমি তাদের দুইজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করেছিলাম। আল্লাহর রহমতে তারা সুস্থ হয়েছে। কিন্তু তাদের জীবনে একটাই আফসোস, তাদের সন্তানকে তারা হারিয়ে ফেলেছে। আর আমি তাদের আত্মবিশ্বাস দিয়ে মনোবল জুগিয়ে রেখেছিলাম। তাদের 4 বছর অনেক কষ্টে কেটেছিল। থেমে আবার বলল, কিন্তু 4 বছর পর রবি ভাইয়ের কোল আলোকিত করে একটি ফুটফুটে সন্তান জন্ম হয়, যার নাম রাখা হয় নীলাদ্রি ইসলাম নীলা। আজ তারা নীলাকে নিয়েই সুখে আছে। আর আমি কিছুক্ষণ আগে যেই মামুনির সাথে কথা বললাম, সে আমার ভাই রবি ইসলামের একমাত্র মেয়ে নীলাদ্রি ইসলাম নীলা। আমি নীলা শুনে অবাক। নীলাও হাঁ করে তাকিয়ে আছে। সে ভাবতেছে আমার একটা বড় ভাই ছিল। সভাপতি স্যার ভয়ে বলল, ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তখন টাকার নেশায় আমি অনেক অন্যায় করেছি মানুষের উপর। না, তোকে আমি মাফ করব না, কিন্তু তোকে এক শর্তে মাফ করব। যদি তার সঠিক উত্তর দিলে ভালো, না হলে তোকে আজ খুন করে ফেলবো। আচ্ছা, বলেন ভাই। রাব্বি ভাইয়ের সন্তান রাশেদ কোথায়? তাকে কোথায় নিয়ে রেখে এসেছিস? ঠিকানা দে। রাব্বি ভাইয়ের সন্তানকে আমি তাদের কাছে ফিরিয়ে দিব। ভাই, আমি তার সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়েছি। কোথা থেকে নীলার আব্বু এসে বলল, কি বললি তুই? আমার সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়েছিস? তোরে আজকে। নীলার আব্বু রেগে এসে সভাপতি স্যারকে এলোপাথাড়ি লাথি রক্তাক্ত করে ফেলল। সভাপতি মায়ের চোটে অজ্ঞান হয়ে গেছে। পুলিশ এসে সভাপতিকে অজ্ঞান অবস্থায় থানায় নিয়ে গেল। আস্তে আস্তে সব ছাত্রছাত্রীরা চলে গেল। আমি, আমার বন্ধু, আব্বু আম্মু ভাইয়া আপু দাঁড়িয়ে আছে। নীলা দৌড়ে গিয়ে তার আব্বুকে জড়িয়ে ধরল। নীলা কান্না করে বলল, আব্বু, আমার বড় ভাইয়াও ছিল। মামনি, তোর ভাই ছিল, কিন্তু তোর এই হতভাগা বাবা নিজের সন্তানকে রক্ষা করতে পারেনি। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। আমি, নীলা ও আমাদের বন্ধুদের বিদায় দিয়ে আব্বু আম্মু ভাইয়া আপু সহ বাসায় চলে আসলাম। আমরা বাসায় এসে পড়লাম। আমি রুমে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে বিছানায় এসে নীলাকে ফোন দিলাম। কিছুক্ষণ পর সে রিসিভ করলো। আমি বললাম, নীলা, বাসায় ঠিকমতো পৌঁছেছিস? কিছুক্ষণ আগে আসলাম। তুই?
এই তো কিছুক্ষণ আগে আসলাম। আর শোন, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। রে, আমার ভাই ছিল এই যাবৎ জানতাম না, আজকে জানলাম। জানিস আমার ভাইয়ের আদর, ভাইয়ের ভালোবাসা পেতে ইচ্ছে করে। আরে মন খারাপ করছিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস। একদিন তোর ভাই তোর কাছে ফিরে আসবে, দেখিস। আমি কিছুক্ষণ নীলাকে সান্ত্বনা দিলাম। ফোনে কথা বলা শেষ করে আমি মোবাইল টেবিলে রেখে রুম থেকে বের হয়ে নিচে যাব। আমি আব্বু আম্মুর রুমে পাশ দিয়ে যেতেই কোনো কিছুর আওয়াজ পেলাম আম্মুর রুম থেকে। তাই আমি আম্মুর রুমের পাশে গিয়ে দরজার সামনে দাঁড়ালাম। আমি শোনার চেষ্টা করতেছি। আমি স্পষ্ট আওয়াজ পেলাম আম্মু কান্না করতেছে। আর আম্মু আব্বুকে যেটা বলল তা শুনে আমি চরম অবাকের পর্যায়ে। এই, তুমি কান্না করতেছো কেন বাড়িতে আসার পর? এই যে আমার খুশির কান্না গো। কি হয়েছে বলো তো? বলছি। তখন ওই সভাপতিকে মোবাইলে রাব্বি নামে একটা লোক পিক দেখাইছিল না, তখন আমি সামনে ছিলাম। আর মোবাইলে একটা ছোট বাচ্চার পিক দেখে অবাক হয়ে গেছি। কার ছবি দেখেছো মোবাইলে আর কান্না করছো? কারণটা কি? ওই মোবাইলে পিকটা ছিল রাসেলের ছোটকালের পিক। কি, ওই পিক রাসেলের ছোট কালের? গো। আমি আর পরে যখন ওই লোকের মুখ থেকে শুনলাম নীলার বড় ভাই হারিয়ে গেছে, তখনও শিওর হয়েছি রাসেল হচ্ছে নীলার হারিয়ে যাওয়া বড় ভাই। ও, তাহলে ভালো হয়েছে। আমরা সেই 22 বছর আগে রাসেলকে কুড়িয়ে পেয়েছিলাম ডাস্টবিনের ধারে। রাসেলের মাধ্যমে আমি মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছি। আজ রাসেলকে আমি নীলার বাবা মার কাছে ফিরিয়ে দেব। তারাও তাদের সন্তানের জন্য কষ্ট পাচ্ছে হারিয়ে ফেলার কারণে। ঠিক বলেছ গো বউ, তাদের কাছে রাসেলকে ফিরিয়ে দেব। আমি তো ভিতর থেকে আব্বু আম্মুর কথোপকথন শুনে অবাক হয়ে আছি। আমি ভাবছি রাসেল আমার ভাই হয়, নীলার বড় ভাই। আর যাই হোক, আমার অধরে আমার বড় ভাই রাসেল আজীবন বড় ভাই হিসাবেই থাকবে। আমি এই কথাগুলো ভাবতে ভাবতে হাত লেগে দরজা খুলে গেল। আম্মু দরজা খোলার শব্দ পেয়ে বলল, কে ওখানে? আম্মুর কথা শুনে হুঁশ ফিরল। আমি আর না পালিয়ে আম্মুর রুমে ঢুকে পড়লাম। আম্মু আমার দেখে বলল, আব্বু ভিতরে আয়। আমি ভিতরে গিয়ে খুশিতে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু বলল, কি হয়েছে আব্বু, আজ এত খুশি খুশি লাগছে কেন? আম্মু, আজ আমি তোমার মতো মা পেয়ে গর্বিত। যে মা কুড়িয়ে পাওয়া সন্তানকে নিজের ছেলের মতো আগলিয়ে রাখে, আজ আমি সে মাকে পেয়ে গর্বিত। আব্বু তুই আমাদের সব কথা শুনেছিস তাই না? আম্মু। আব্বু তুই কিন্তু রাসেলকে বলবি না। আর আজ সবাই মিলে নীলার বাসায় গিয়ে তার আব্বু আম্মুকে সারপ্রাইজ দেব। আমি ছেড়ে দিয়ে বললাম, আম্মু ঠিক বলেছ। আজ নীলার আব্বু আম্মু তারা হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাবে। নীলা তার বড় ভাইয়ের আদর স্নেহ থেকে আর বঞ্চিত হবে না। আব্বু ঠিক বলছিস। আব্বু তুই গিয়ে রেডি হয়ে নিচে যা, আমরা রেডি হয়ে নিচে আসতেছি। আচ্ছা আম্মু। আমি আম্মুর সাথে কিছুক্ষণ গল্প করে রুমে চলে আসলাম। এসে আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিচে চলে আসলাম। ভাইয়া আপু বসে বসে গল্প করতেছে। আমি এসে তাদের পাশে বসে পড়লাম। ভাইয়া আমাকে দেখে বলল, হোসেন, কোথাও যাবি নাকি? না ভাইয়া, এমনি। ও আচ্ছা। আমি মনে মনে ভাবছি এখন ভাইয়াকে কিছু বলা যাবে না, আব্বু আম্মু এসে বলবে। কোথায় যাব? আমি ভাইয়া আপুর সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। আমি দেখলাম আব্বু আম্মু হাসতেছে, তারাও রেডি হয়ে আসছে। আমাদের সামনে এসে ভাইয়া আপুকে বলল, রাসেল আমরা সবাই নীলার বাসায় যাব একটা দরকারে, তোরা গিয়ে রেডি হয়ে আয়। কি জন্য যাবা আম্মু? হোসেনের বিয়ের ব্যাপারে যাবা নাকি? যাবো আব্বু। আচ্ছা আম্মু। ভাইয়া আপু গিয়ে রেডি হতে গেল তাদের রুমে। আব্বু আম্মু সোফায় বসে পড়ল। আর আম্মু আমাকে বলল, আব্বু তুই নীলাকে ফোন করে দিয়ে আমাকে দে তো, তাদেরও বলতে হবে আমরা তাদের বাসায় যাচ্ছি। আচ্ছা আম্মু। আমি মোবাইল বের করে নীলাকে ফোন দিলাম। কিছুক্ষণ পর নীলা ফোন রিসিভ করলো। আমি আম্মুকে ফোন দিলাম। আম্মু ফোন নিয়ে নীলাকে বলল, আসসালামু আলাইকুম মামুনি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কে, আম্মু বলছো? মামুনি কেমন আছো তুমি? এই তো আম্মু ভালো আছি, তুমি? এই তো মামুনি ভালো আছি। তা তোমার আব্বু বাসায় আছে কি? আম্মু আছে। কিছু বলবেন আম্মু? দরকার ছিল। তোমার আব্বুরে ফোনটা দাও তো। আচ্ছা আম্মু দিচ্ছি, একটু দেরি করেন। আচ্ছা মামুনি। নীলা বিছানা থেকে উঠে ফোন নিয়ে রুম থেকে বের হয়ে তার আব্বু আম্মু রুমে গেল। তার আব্বু আম্মু বিছানায় মন মরা হয়ে বসে আছে। তার আব্বু দেখে বলল, মামুনি কিছু বলবা? আব্বু, হোসেনের আম্মু ফোন দিয়েছে, তোমার সাথে কথা বলবে। আচ্ছা দাও মামুনি।
নীলা তার আব্বুকে ফোন দিল। তার আব্বু ফোন নিয়ে আমার আম্মুকে বলল, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি আপা। ভাই, আমি আপনাদের বাসায় যাচ্ছি আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের বিষয়ে। আচ্ছা ঠিক আছে আপা, আসেন, আমরা বাসায় আছি। আচ্ছা ভাই। আম্মু তারপর ফোন কেটে দিল। আমি আব্বু আম্মুর কিছুক্ষণ গল্প করলাম। কিছুক্ষণ পর ভাইয়া আপু রেডি হয়ে আসলো। আম্মু সোফা থেকে উঠে ভাইয়ার কাছে গিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে আদর করে দিল। আমার কপালে চুমু দিল ভাইয়া। আম্মু, তুমি রকম করতেছো কেন? আমি কি আমার ছেলেকে আদর করতে পারি না? পারো। আমি কিনা বলছি, পিতা মাতা তো সন্তানকে আদর করতেই পারে। হুম। আমি বুঝতে পারলাম আজ আম্মুর খুব মন খারাপ। ভাইয়াকে তাদের কাছে ফিরিয়ে দিবে। আব্বু বলল, তাহলে সবাই চলো, নীলাদের বাসায় যাওয়া যাক। আমি আব্বু আম্মু ভাইয়া আপু বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়লাম সবাই। কিছুক্ষণের মধ্যে নীলাদের বাসার উদ্দেশ্যে গাড়ি পৌঁছালাম। সারা রাস্তা সবার সাথে গল্প করতে করতে আসলাম। আধা ঘন্টার মধ্যে নীলাদের বাসায় চলে আসলাম। আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। আমরা সবাই মিলে নীলাদের বাসায় দরজার সামনে আসলাম। এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আন্টি এসে দরজা খুলে দিল। আমাদের সবাইকে দেখে আন্টি বলল, আপা আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন ভাবি? আল্লাহর রহমতে ভালো আছি। আপা আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসেন। আচ্ছা ভাবি। আমি আব্বু আম্মু ভাইয়া আপু ভিতরে ঢুকে পড়লাম। আমি দেখলাম নীলা আর নীলার আব্বু সোফায় বসে আছে। নীলার আব্বু আমাদের দেখে বলল, আসেন আপা, আপনারা সোফায় বসে পড়েন। আমরা সবাই বসে পড়লাম সোফায়। নীলার আব্বু নীলার আম্মুকে বলল, যাও গো, সবার জন্য নাস্তা আনো। আচ্ছা যাচ্ছি আনতে, একটু দেরি করো। ওকে। নীলার আম্মু নাস্তা বানাতে চলে গেল। আম্মু নীলাকে বলল, মামনি আমার পাশে এসে বসে পড়ো। আচ্ছা আম্মু, বসতেছি। নীলা আম্মুর পাশে বসে পড়ল। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। নীলা মন মরা হয়ে বসে আছে। সে কোনো কথা বলেনি। আব্বু এইটা বুঝতে পেরে বলল, মামনি, কথা বলছো না কেন? কোনো বিষয়ে কি মন খারাপ? না আপু, এমনি ভালো লাগছে না। ও আচ্ছা। নীলা মন মরা হয়ে বসে আছে। আমারও খারাপ লাগতেছে তার মন খারাপ দেখে। নিজেরও ভালো লাগতেছে না। কিছুক্ষণ পর আন্টি নাস্তা নিয়ে আসলো আমাদের জন্য। নাস্তা আমাদের দিয়ে আন্টি বসে পড়লো। আমরা সবাই নাস্তা খেয়ে নিলাম। আমরা বসে আছি। আঙ্কেল বলল, ভাই বলেন, কি বলতে চাইছিলেন? বলছি, আসলে নীলার মামুনির সাথে হোসেনের বিয়ে দিতে চাই। ও, এটা তো ভালো কথা। নীলার আম্মু, তুমি কি বলো? নীলা মামুনিকে বিয়ে দেব। নীলার বয়সও হচ্ছে। আমি তো হাঁ করে আছি। আম্মু যেই কথা বলতে আসছে তার বদলে আমার আর নীলার বিয়ের কথা হচ্ছে। আমি বলে উঠলাম, আম্মু তোমাকে তো বলেছিলাম পড়াশোনা শেষ করে বিয়ে করব। তুই বিয়ের পরও পড়াশোনা করতে পারবি, তাই আমরা তোকে আর নীলাকে বিয়ে দিব। এ বিষয়ে আর কথা বলবি না কিন্তু। আচ্ছা, কি আর করার, আম্মুর সিদ্ধান্তের উপর আমি আর কথা বলতে পারবো না, তাই চুপ করে আছে। আম্মু বলে উঠল, আপা, আপনাদের আরেক প্রশ্ন জিজ্ঞাসা করব, কিছু যদি মনে না করতেন। আচ্ছা বলেন ভাবি। বলছি আপা, আপনাদের কি ছেলে সন্তান ছিল? ভাবি ছিল, কিন্তু আমরা এক দুর্ঘটনার কারণে হারিয়ে ফেলেছি। আরে আপা, কান্না করেন না, সব ঠিক হয়ে যাবে। কোন দিন আমার সন্তানকে কাছে ফিরে পাবো সেই আশায় এখনো আছি। আপা, আজ আপনাদের একটা বড় সারপ্রাইজ দেব, একটু দেরি করেন। আম্মু মোবাইল চালু করে গ্যালারি থেকে ভাইয়ার শিশুকালের ছবি বের করে আম্মু বলল, আপা দেখেন তো এই ছবি চিনতে পারেন কিনা। কিসের ছবি ভাবি? আম্মু নীলার আম্মুর হাতে মোবাইল দিয়ে তার আম্মু মোবাইল নিয়ে ছবি দেখে তো অবাক, আর চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। এইটা দেখে আঙ্কেল বলল, কি হলো নীলার আম্মু, কান্না করতেছো কেন মোবাইল নিয়ে? নীলার আম্মু কান্না করতে করতে মোবাইল তার আব্বুর হাতে দিল। তার আব্বু নিয়ে ওই ছবি দেখে অবাক এবং তিনিও কান্না করছে। এটা দেখে নীলা বলল, আম্মু আব্বু, তোমরা কান্না করতেছো কেন? কান্না থামাও, ভালো লাগতেছে না আমার। নীলার আম্মু কান্না করতে করতে বলল, ভাবি ওইটা তো আমার ছেলের ছবি, আপনারা কোথায় পেলেন? আর আমার সন্তানের সম্পর্কে আপনারা কিছু জানেন? জানলে আমাদের বলেন, আমার সন্তান কোথায় আছে? ভাই ভাবি, আপনারা বলেন প্লিজ, আমার সন্তান কোথায় আছে, আমি তাকে আনতে যাব। আরে আপনার আগে শান্ত হন, আর আমি বলছি, আর কান্না না থামালে আমি বলবো না। আম্মুর কথা শুনে নীলার আব্বু আম্মুও
কান্না থামালো। ভাবি বলেন প্লিজ। আম্মু আবার বলতে শুরু করলো। আপনার সন্তান আমাদের কাছেই আছে। নীলার আব্বু আম্মু অবাক। নীলার আম্মু বলল, আপনাদের কাছে মানে বুঝিয়ে বলেন প্লিজ। আর আমার সন্তান কোথায়? আমাদের কাছে আজ থেকে 22 বছর আগে আমার আর নিধির আব্বু দুইজন একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলাম, পরিবারের অসম্মতিতে। বিয়ে হওয়ার 2 বছর পর আমি নিধির আব্বুর উপর প্রেশার ক্রিয়েট করতাম, আমার একটা সন্তান চাই, কিন্তু সে দিতে পারতো না। এই নিয়ে আমাদের মধ্যে মাঝে মধ্যে অনেক ঝগড়া হতো। আম্মু আবার থেমে বলতে শুরু করলো। তার কিছুদিন পর আমরা ঘুরতে বেরিয়েছিলাম। সেখান থেকে রাতে ফেরার পথে এক জায়গায় গিয়ে গাড়ির চাকা নষ্ট হয়ে গিয়েছিল। নিধির আব্বু নেমে চাকা ঠিক করছিল, তখন পাশে একটা ডাস্টবিন ছিল। সেখান থেকে একটা শিশুর কান্নার আওয়াজ আসতেছিল। আমি গাড়ি থেকে নেমে পাশের ডাস্টবিনে গিয়ে দেখলাম একটা সুন্দর ফুটফুটে শিশুকে ফেলে দিয়ে গিয়েছিল। আমি গিয়ে ওই সন্তানকে কোলে নিয়ে নিধির আব্বুর কাছে এসেছিলাম। সে দেখে বলেছিল, এই সন্তান কার? আমি বলেছিলাম, ডাস্টবিনে কেউ একজন ফেলে দিয়ে গেছিল। আমরা ওই সন্তানকে বাসায় এনেছিলাম। আমরা অনেক খুঁজছি তাদের বাবা মাকে, কিন্তু পাইনি। তারপর আমি নিধির আব্বুকে বলেছিলাম, আজ থেকে এই শিশুটি আমার সন্তান। তখন নিধির আব্বু একমত দিয়েছিল। আমি ওই সন্তানের মাধ্যমে মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছিলাম। ওই ছোট্ট শিশুটির নাম আমি রেখেছিলাম রাসেল, আর তাকে আমি আমার সন্তানের মতো ভালোবেসেছি। আর এইভাবে রাসেলকে মানুষ করে আমি দিনগুলি পার হতো। সে আস্তে আস্তে বড় হয়। 3 বছর পরে আমার গর্ভে আমার নিধি মামনি আসে। এতে আমিও খুব খুশি হয়েছি। আমার 2টা সন্তান, আমি দুজনকে সমান ভালোবাসা দিয়েছি। নিধি মামনি আস্তে আস্তে বড় হলো। এইভাবে আরও 3টা বছর কেটে গেল। 3 বছর পর আমার গর্ভে আরেকটা সন্তান আসে, আমার ছোট ছেলে হোসেন। 3 সন্তানকে নিয়ে আমার সুখ কাটতে শুরু করলো। আর আপা, আমাদের বড় ছেলে রাসেলই হচ্ছে আপনাদের হারিয়ে যাওয়া সন্তান রাশেদ। আব্বু আম্মু কথা শুনে নীলার আব্বু আম্মু, নীলার ভাইয়া আর আপু সবাই অবাক। নীলার আম্মু খুশিতে বলল, ভাবি রাসেলই আমার হারিয়ে যাওয়া সন্তান রাশেদ। আপা। নীলার আম্মু খুশিতে রাসেল ভাইকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু খেলো। নীলার আব্বুও খুশিতে জড়িয়ে ধরলো। তারা অনেক খুশি আজ। নীলার আব্বু আম্মু ছেড়ে দিল রাসেল ভাইকে, আর রাসেল ভাই তো অবাক। রাসেল ভাইয়া বলল, আব্বু আম্মু, তোমরা এইসব কি বলছো? নীলার বাবা মা আমার আসল আব্বু আম্মু? আব্বু, আমরা তোকে কুড়িয়ে পেয়েছিলাম, কিন্তু আমি তোকে মায়া মমতা আদর যত্নে গড়ে তুলেছি। আর তোর আসল বাবা মা ওনারা। কিন্তু আম্মু, আমি তোমাকে আম্মু বলে ডাকবো, আর আসল আব্বু আম্মুকেও আজ থেকে আমার 2 আম্মু 2 আব্বু। নীলা মাথা নিচু করে বসে আছে, আর আজকে সে খুব খুশি। সে মনে মনে ভাবছে, রাসেল আমার বড় ভাই, সেও খুব খুশি। এইভাবে কান্না করতেছে। বড় ভাইয়া দেখলো তার বোন নীলা মাথা নিচু করে বসে আছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। এটা দেখে ভাইয়া বলল, ওই নীলাপু, আমার কাছে আয়, বসে আসি। কোনো আর আম্মু, দেখো আমার ছোট্ট পিচ্চি বোনটা কান্না করতেছে। ওই মামুনি কান্না করা হয় না কিন্তু। নীলা তার ভাইয়ার কথা শুনে সোফা থেকে উঠে খুশিতে ভাইয়াকে জড়িয়ে ধরল। ভাইয়া বলল, এই পাগলি, কাঁদছিস কেন? ভাইয়া, এটা যে খুশির কান্না। আমি আমার ভাইয়ার আদর ফিরে পেলাম। আর কাঁদবি না বলে দিলাম। হুম আজ থেকে আমার 2 বোন, নিধি আর নীলা। ভাইয়া। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। নীলার আব্বু আম্মু, নীলা সবাই খুশি। আমরা গল্প গুজব করে আম্মু বলে উঠল, আপা, তাহলে নীলা আর হোসেনের বিয়ে কবে দিবেন? আপনারাই বলেন ভাবি। তাহলে নীলা মামনির সাথে আমার ছেলে হোসেনের বিয়ে 15 দিন পরে। আচ্ছা ভাবি। তাহলে আমরা এখন উঠি, আর রাসেল আপনাদের কাছেই থাকুক। আরে ভাবি, সমস্যা নাই, রাসেল আপনাদের সাথেই থাকুক, আর মাঝে মধ্যে দেখা করে আসব। আচ্ছা ঠিক আছে আপা, আর বিয়ের কার্যক্রম শুরু করে দেই। আচ্ছা ভাবি। আন্টি, আমার একটা শর্ত আছে, না মানলে বিয়ে করব না। হোসেন, আমাকে আজ থেকে আমাকে আম্মু বলবি। আর কি শর্ত বাবা? আচ্ছা আম্মু, আর শর্ত হলেও আমার আর নীলার বিয়ে তুমি আর আব্বু পার্মানেন্ট আমাদের বাসায় থাকবেন। তা কি করে হয় বাবা? হোসেন ঠিক বলছে। আপা, আপনারা আমাদের বাড়িতে থাকবেন, আমি চাই না নীলা মামনি আপনাদের ছাড়া থাকতে কষ্ট পাক।
আর রাসেলও তার আব্বু আম্মুর সাথে থাকবে, এইটা আমার লাস্ট কথা। আচ্ছা, কি আর করার থাকবো নি? কি বলো নীলার আম্মু? জামাই বাবাজি, ও বলেছে না থাকলে তো রাগ করবে বেআইন। বিয়ান। এইভাবে কিছুক্ষণ গল্পগুজব করে বাসায় চলে আসলাম। আম্মু আব্বু নিয়ার বাবা মা কে বলেছে রাসেল ভাইয়া যেন তাদের সাথে থাকে, তাই রাসেল ভাইয়া ওখানে রেখে আসলাম, সেখানে তার আব্বু আম্মুর কাছে। আমি আম্মু আব্বু সবাই নীলাদের বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। এসে আমি রুমে গেলাম ফ্রেশ হতে। আম্মু আব্বু আপু তাদের রুমে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে বসে পড়লাম। আমি কিছুক্ষণ বসে বিশ্রাম নিলাম। হঠাৎ মোবাইল বাজতে শুরু করলো। আমি মোবাইল হাতে নিয়ে দেখলাম নীলা ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করলাম। নীলা উপর প্রান্ত থেকে বলল, জান, কেমন আছিস? আর বাসায় ঠিক মতো পৌঁছে গিয়েছিস? এই তো গো জানো, ভালো আছে। কিছুক্ষণ আগে বাসায় আসলাম। এসে আমি ফ্রেশ হয়ে বিছানায় বসে থেকে তোর সাথে কথা বলতেছি। আজ আমি আমার বড় ভাইকে পেয়েছি। আজ আমি খুব খুশি। আর ভাইয়া কোথায়, এখন কি করতেছে? এই তো ভাইয়া বসে থেকে আব্বু আম্মুর সাথে গল্প করতেছে। আম্মু তো ভাইয়াকে এক মুহূর্তে ছাড়তেছে না। আর শোন, যখন কোনো হারানো সন্তানকে তার বাবা মা ফিরে পায়, তখন তারা সবচেয়ে পৃথিবীর সুখী মানুষ হয়। ঠিক বলছিস। আর জানিস, আমি তোর বাবার মতো মানুষটার উপর আজীবন কৃতজ্ঞ প্রকাশ করব। আমি যখন বিনা দোষে জেলে ছিলাম, একমাত্র তোর আব্বুই আমাকে বিশ্বাস করে জামিন করিয়েছিল। তোর আব্বু একজন সৎ ব্যক্তি। আমি নীলা 1 ঘন্টার মতো ফোনে কথা বললাম। নীলা আমার সাথে কথা বলে ফোন রেখে দিল। আমি বিছানা থেকে উঠে নিচে গেলাম। দেখলাম আব্বু আম্মু সোফায় বসে গল্প করতেছে। আমাকে দেখে আম্মু বলল, আব্বু আয় বসে পড়। আমি আম্মুর পাশে গিয়ে বসে পড়লাম। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আম্মু মন খারাপ করে বসে আছে। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি মন খারাপ করে আছো কেন? আর মন খারাপ করবে না। আব্বু আমি তো মন খারাপ করি নাই। দেখতেই পাচ্ছি ভাইয়ার জন্য মন খারাপ করে আছো, আর মন খারাপ করে থাকবে না। কিন্তু এই আমি বলে দিলাম। আচ্ছা, আর মন খারাপ করব না। রাসেলকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে, আর মন খারাপ করে থাকবো না। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। এইভাবে রাত হয়ে গেল। আম্মু আব্বু আপুর সাথে কিছুক্ষণ গল্প করে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর আম্মু আব্বু আপু তারা রুমে ঘুমাতে গেল। আমি আমার রুমে ঘুমাতে চলে আসলাম। এসে বিছানায় শুয়ে পড়লাম। আজ একটু বেশি ঘুম ধরতেছে, তাই আমি কিছুক্ষণ মোবাইলে ফেসবুক চালিয়ে বিছানায় কিছুক্ষণের মধ্যে আমি আমার ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। পরের দিন আমি ঘুমিয়ে আছি আরামে। হঠাৎ আমি বুকের উপর ভারী কিছু অনুভব করলাম, তাই আমার ঘুমটা ভেঙে গেল। আমি আস্তে আস্তে চোখ মেলে তাকালাম। দেখলাম চুল এলোমেলো করে একটি মেয়ে আমার বুকের উপর শুয়ে আছে। আমি তো ভয় পেয়ে গেলাম, এই মেয়ে আবার কে? আমি হাত দিয়ে আস্তে আস্তে মুখের উপরে চুল সরালাম। দেখলাম এটা তো নীলা। ও যাক বাবা, বাঁচলাম। আমি নীলাকে দেখতেছি, তাকে ঘুমন্ত অবস্থায় খুব সুন্দর লাগতেছে। এক ধ্যানে তাকিয়ে আছে। পরে আবার মনে হলো আম্মু আপু রুমে আসলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, তাই আমি নীলাকে ডাকতেছি, এই নীলা ঘুম থেকে ওঠো, আব্বু আম্মু আপু দেখলে ইজ্জতের ফালুদা হবে। কিছুক্ষণ ডাকলাম, কিন্তু এই ফাজিল মাইয়া উঠতেছে না। কেমনটা লাগে বলেন তো? আমি মাথায় একটা বুদ্ধি করলাম। আমি হাত দিয়ে নীলার নাক চেপে ধরলাম। নীলা নিঃশ্বাস না নিতে পেরে লাফ দিয়ে উঠল। আমাকে বলল, ওই হারামে, ঘুমাচ্ছি তোর বুকের উপর, তুই আমার ঘুমটা ভেঙে দিলি কেন? ওই ফাজিল মাইয়া, তোকে আমি ডাকতেছেই উঠতেছিস না। আব্বু আম্মু আপু দেখলে তো আমার ইজ্জতের ফালুদা হয়ে যেত, তাই নাক চেপে ধরছে। হারামি, এটা আমার স্বামীর বুক, আমি ঘুমাবো, তাতে তোর কি? বললেই হলো। আর তুই কখন আসলি? এই তো সকালে তোর পাশে আসছি, আম্মুকে বলে উপরে আসছি। এসে দেখি তুই ঘুমাচ্ছিস, আর তোর বুকে আমি মাথা দিয়ে ঘুমাতে মিস করতে চাইনি, তাই ঘুমাইছি তোর বুকে। হইছে, এখন আর আমি ফ্রেশ হয়ে আসি। যা পরে, তোর এই শোধ তুলমু বলে দিলুম। আমি উঠে ফ্রেশ হয়ে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি নীলা এখনো বিছানায় বসে পা দোলাচ্ছে। আমি নীলার পাশে বসে পড়ে টোকা দিলাম। নীলার বলল, ওই টোকা দিলি কেন? আর আমার একটা জিনিস খাইতে মন চাচ্ছে। এমনি। আর তোর কি খাইতে মন চাচ্ছে বল, আমি এনে দিচ্ছি। তোকে আনতে হবে না, ওই জিনিস তোর কাছেই আছে। আমার ঠোঁটের দিকে ইশারা দিয়ে ইনোসেন্ট হয়ে বলতেছে। আমি বুঝতে পেরে বললাম, এই না না না, আব্বু আম্মু আপু আসলে ইজ্জতের ফালুদা হয়ে যাবে।
আর যা খাবি বিয়ের পর। না, আমি কোনো কথা শুনতে চাই না। দাঁড়া, দেরি করে আগে দরজা লেগে দিয়ে আসি। আমি বলতে যাব তখন নীলা উঠে দরজা লাগিয়ে গেল। আমার কাছে এসে বিছানায় আমার দিকে এগোচ্ছে আর আমি পেছাচ্ছি। নীলা আর আমার হাত চেপে ধরে আমার মুখের দিকে এগোচ্ছে। আমি বললাম, এই নীলা, এখন নয়। নীলা সাথে সাথে আমার ঠোঁট তার আয়ত্তে নিয়ে নীলা আমি আর কথা বলতে পারছি না। না, নীলা আমার ঠোঁট তার দখলে নিয়ে চুষতে শুরু করলো। আমিও তার সাথে রেসপন্স দিলাম। এইভাবে 10 মিনিট পর আমাকে ছেড়ে দিল। আমি নীলা দুইজন হাঁপাচ্ছি। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ওই ফাজিল মাইয়া, আর কিছুক্ষণ হলে আমার দম বন্ধ হয়ে যেত। আমার কিন্তু ভালোই লেগেছে। আবার হবে নাকি? এই না না, আর নয়, এখন নিচে চলায়। আচ্ছা, পরে কিন্তু এর শোধ তুলমু। আমি নীলার নিচে আসলাম রুম থেকে বের হয়ে। নিচে এসে আম্মু খাবার বেড়ে দিল। আমি আম্মুকে বললাম, আম্মু, আজ তুমি আমাকে তুলে খাওয়াও। না, আজ তোরে তুলে খাওয়ামো না। আজ আমি আমার নীলা মামুনিরে তুলে খাওয়ামো। কি বলো মামুনি, খাবা তো? আম্মু, আজ তোমার হাতে তুলে খাবো। আইসে হুর। আজ আমাকে তুলে খাওয়ালো না। ভাইয়া, আব্বু, আম্মু, আপু সবাই হেসে দিল। আমরা সবাই খাবার খেয়ে নিলাম। আমি, আব্বু, আম্মু, ভাইয়া সহ কলেজে আসলাম। আপু বাসায় আছে, তার ফাইনাল পরীক্ষা। আমি নীলা ক্লাসে আসলাম। ক্লাস করতে করতে বিকেল হয়ে গেল। কলেজ ছুটি দিল। আমি নীলা ক্লাস থেকে বের হয়ে আমার বন্ধুদের সাথে আড্ডা দিলাম। আমি নীলা সারা বিকেল পার্কে ঘুরে বেড়ালাম। আমি সন্ধ্যায় নীলাকে বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। আমি আব্বু, আম্মু, আপু, ভাইয়ার সাথে গল্প গুজব করলাম। আম্মু খাবার খেতে ডাকলো। আমরা সবাই খাবার খেয়ে নিলাম। যে যার রুমে গেলাম। আমি রুমে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। এইভাবে কেটে গেল 10 দিন। এই 10 দিনে নীলার সাথে অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছি। বিয়ের কার্যক্রম আব্বু আম্মু শুরু করে দিছে। আমার বন্ধুদেরও বিয়ের কথা বলেছি, তারাও খুব খুশি। এই 10 দিন কিভাবে যে কেটে গেল আমি বুঝতেই পারলাম না। আমি নীলা এই 10 দিন কলেজেও করেছি। কলেজ শেষ করে ঘুরে বেড়ানো। ভাইয়া 3 দিন পর আমাদের বাসায় এসেছে নীলাদের বাসা থেকে। 10 দিন পর আজ আমি ঘুমিয়ে আছি। হঠাৎ মোবাইল বেজে উঠল। আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানা থেকে উঠে বসে মোবাইলের স্ক্রিনে নীলার নাম্বার ভেসে উঠছে। আমি রিসিভ করলাম। আমি নীলাকে বললাম, বল নীলা। হোসেন, আজ তুই তাড়াতাড়ি আসবি। কলেজে আমরা এক জায়গায় সব বন্ধু মিলে ঘুরতে যাব। আচ্ছা নীলা। আমি কিছুক্ষণ গল্প করে মোবাইল রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে কলেজের জামা কাপড় পরে নিচে আসলাম। আম্মু আব্বু গল্প করতেছে। আপু মনে হয় এখনো রুমে আছে। আমি আম্মুর কাছে গেলাম। আম্মু আমাকে বলল, কোথায় যাচ্ছিস বাবা? এই তো আম্মু, কলেজে যাচ্ছি। আচ্ছা যা, আর খাবার খেয়ে কলেজে যা। না আম্মু, আমি পরে খেয়ে নিব। আমি গেলাম, থাকো। আচ্ছা, সাবধানে যাবি। ঠিক আছে। আমি বাসা থেকে বেরিয়ে নীলার বাসায় গেলাম। তাকে ওখান থেকে নিয়ে পার্কে ঘুরে বেড়ালাম। তারপর আমরা কলেজে গেলাম। এইভাবে আজ সারা দিন কেটে গেল। এইভাবে কেটে গেল 3 দিন। বিয়ের সময়ও আসলো। আমার বাড়িতে বিয়ের সব আয়োজন করতেছে। ফুল দিয়ে পুরো বাড়ি সাজিয়ে ফেলেছে। আমার বন্ধুরা সবাই বাড়ি সাজাতে সব কাজ করিয়েছে। আব্বু আম্মু আপু তারাও সকল কাজ করেছে। নীলাদের বাড়িও অনেক সুন্দরভাবে সাজিয়েছে। আজ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সারাটা দিন কেটে গেল। আমার আম্মু আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে। এই 2 দিন নীলার সাথে কথা বলতে পারবো না। কি আর করার, আমাকে 2 দিন বাসায় থাকতে হবে। আমাকেও বের হতে দিবে না। নীলার আম্মুও নীলার হাত থেকে মোবাইল কেড়ে নিয়েছে। তাকে 2 দিন তার আব্বু আম্মু বাসা থেকে বের হতে দিবে না। এইটা তাই বিয়েরই নিয়ম। এইভাবে 2 দিন কেটে গেল। এই 2 দিন নীলার সাথে কথা বলতে না পেরে অনেক কষ্ট লেগেছে। নীলার সাথে কথা না বললে ভালো লাগে না। আজ আমার বিয়ে। আমি বরবেশের নীল পাঞ্জাবি পরে নীলাদের বাসায় আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আব্বু আম্মু, ভাইয়া আপু সবাই চলে আসলাম। গেট দিয়ে নীলাদের বাসায় গাড়ি প্রবেশ করলো। নীলাদের বাসা অনেক সুন্দর লাগতেছে। আমরা সবাই নেমে পড়লাম। আব্বু আম্মু নীলার বাবা মার কাছে কুশল বিনিময় করলো। আমাকে নিয়ে গেল বাড়ির ভিতরে। গেলাম ভিতরে, অনেক সাজসজ্জা করেছে। ভিতরে অনেক মেহমান। আমার বন্ধুরা সহ আমাদেরকে একটা রুমে নিয়ে গেল। রুমটা বেশ বড় আর সাজানো। আমরা সবাই গিয়ে বসে পড়লাম বিছানায়। রাইমান আমাকে বলে উঠল, দোস্ত, তোর মনে হয় ওর তর সইছে, ভাবির কাছে যাওয়ার জন্য ছটফট করছিস।
দোস্ত ঠিক বলেছিস। হারামির দলেরা, এখন আমাকে খেপাচ্ছ, পরে তোদের দেখে নিমো। এ বললেই হলো। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। এখন দুপুর হয়ে যাচ্ছে। আমরা গল্প করছি, তখন দেখলাম কাজী সাহেব, নীলার বাবা মা আর আমার আব্বু আম্মু আমার কাছে এসে আমার পাশে বসে পড়ল। বিয়ের সব নিয়ম কানুন বলে আমাকে কবুল বলতে বলল। আমি কবুল বলে ফেললাম। ইসলামিক মোতাবেক আমাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল। এইভাবে হইচই করতে করতে রাত হয়ে গেল। আমি এখন গাড়িতে দাঁড়িয়ে আছি। নীলার আত্মীয় স্বজন বাবা মা নীলাকে নিয়ে আসলো। নীলা এখন বিদায়ের পালা। নীলা তার আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতেছে। কিছুক্ষণ পর নীলার আব্বু আম্মু নীলাকে বিদায় দিয়ে গাড়িতে পিছনের সিটে বসিয়ে দিল। নীলা বসে পড়ল। নীলার আম্মু আমাকে বলল, বাবা, তুমি আমার মেয়েকে সুখে রাখবে, কেমন? আম্মু। আর আম্মু, তোমার একটা কথা বলবো? আচ্ছা বলো বাবা। আম্মু, আমি তোমাকে একটা কথা বলেছিলাম, সেটা মনে আছে তো? বাবা, মনে আছে। আচ্ছা আম্মু, আর অবশ্যই আসবা। আচ্ছা। আমি গাড়িতে চড়লাম। নীলা বসে পড়লাম। আব্বু আম্মু বন্ধুরা সবাই পিছনের গাড়িতে বসে পড়ল। আমি নীলার আব্বু আম্মুকে বিদায় জানালাম। গাড়ি কেবল চালু করলো। গাড়ি চলতে শুরু করলো বাসার উদ্দেশ্যে। নীলা আমার কাঁধে মাথা দিল। এখনও সে কাঁদতেছে। আমি নীলার চোখের পানি মুছে দিয়ে বললাম, এই পাগলি, কাঁদতেছ কেন? আব্বু, আম্মুকে ছেড়ে আসতে কষ্ট হচ্ছে। আর আমার পাগলি বউ, তোমার আব্বু আম্মু তো আর কিছুদিন আমাদের বাসায় পার্মানেন্ট আসবে তো? আমি নীলাকে সান্ত্বনা দিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি নিয়ে বাসায় পৌঁছে গেলাম। আব্বু আম্মু, আমার চাচাতো বোন, মামাতো বোনেরা নীলাকে নিয়ে রুমে গেল। আমার মামাতো বোন সামিয়া আসেনি, আর তাকে আমি দেখতে চাই না। আর আমার মামারা 3 জন, 2 মামার মেয়ে আমাদের বাসায় এসেছে। আব্বু আম্মু সবাই ভিতরে গেল, আর আমি ছাদে গেলাম বন্ধুদের নিয়ে। তারা বসে বসে গল্প করছে ছাদে, আর আমি আকাশের তারার দিকে তাকিয়ে আছি। আজ আবহাওয়া খুব ঠান্ডা, আর আমি আজ খুব খুশি। জীবনের বড় কিছু আজ পেলাম। এই ঠান্ডায় মন মেতে যাচ্ছে। আমি চেয়ারে বসে পড়লাম। আমরা সবাই 1 ঘন্টার মতো আড্ডা দিলাম। আমি সামনে দেখলাম আম্মু আসতেছে। আম্মু সে আমার কান টেনে বলল, ওই পিচ্চি ছেলে, ঘরে বৌমাকে রেখে এখানে আড্ডা দিচ্ছিস? তাড়াতাড়ি বৌমার কাছে যা। আম্মু, আর একটু থাকি না? না, তুই এখনই যা। সময় দেখেছিস? রাত 11টা বাজে। তাড়াতাড়ি যা কিন্তু। যাইতেছি। আমি ছাদ থেকে নেমে আমার রুমের দিকে গেলাম। বর্তমান দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভয়ও লাগতেছে। আমি 1 কেজি সাহস বুকে নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। আমি দরজা বন্ধ করে দিয়ে সামনে তাকালাম। আমার বউটা বসে আছে মাথায় ঘোমটা দিয়ে। আমি গিয়ে বিছানায় বসে পড়লাম। নীলা একটু নড়ে চড়ে বসলো। আমি হাত দিয়ে নীলার ঘোমটা নামালাম। আমি নীলার দিকে হাঁ করে তাকিয়ে আছি। নীলাকে অনেক সুন্দর লাগতেছে। আমি হাঁ করে তাকিয়ে থাকা দেখে নীলা বলল, ওই ফাজিল, হা করে আছিস কেন? হাঁ করে তাকিয়ে থাকবো না তো কি করব? তোকে কিউট লাগতেছে। আমার বউটাকে দেখে তো চোখ সরাতেই পারতেছি না। হইছে গোচান, এখন চল উঁচু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। চল। আমি নীলা গিয়ে অজু করে 2 রাকাত নামাজ পড়ে নিলাম, আর আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, হে আল্লাহ, তুমি আমাদের দাম্পত্য জীবনে সুখ, শান্তি, ভালোবাসা এনে দাও, আর আমরা সারা জীবন সুখে থাকতে পারি। আমি নীলার নামাজ শেষ করে বিছানায় এসে বসতেই নীলা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। নীলা আমারে বলল, জানো এইবার তুমি কই যাবা? আজ তোমার সাথে আমি রোমান্স করব। এই কি বলছিস এইগুলা? আমি বলতে যাব তখন নীলা আমার বুকের উপর উঠে পড়ল, আর আমার ঠোঁটচোড়া তার দখলে নিল। আমি আর কোনো কথা বলতে পারলাম না। নীলা আমার ঠোঁট চুষতেছে, আমিও তার সাথে রেসপন্স দিলাম। প্রায় 10 মিনিট পর আমাকে ছেড়ে দিল। আমরা 2 জন হাঁপাচ্ছি। আমি বললাম, এইভাবে কেউ কিস করে? আর একটু হলেই তো খতম হতাম। আরেকবার হবে নাকি? আমি নীলাকে বিছানায় ফেলে দিয়ে তার উপর পড়লাম। সে বলল, আই খাটাস, আমার উপর উঠছিস কেন? আমি এখন T20 ম্যাচ খেলবো। যা দুষ্টু, আগে গিয়ে ঘরে লাইট অফ করে আয়। পাঠক পাঠিকারা দেখছে তো। ঠিক বলছো। আমি বিছানা থেকে উঠে লাইট অফ করে আসলাম। এসে নীলার সাথে আমি গভীর ভালোবাসার অতল সাগরে ডুব দিলাম। এই যান, আপনাদের শরম করে না? আর নীলার সাথে কি হয়েছে নি জানবার চাইলে যেই মাসে বৃহস্পতিবার নাই সেই মাসে বলমনি। আমি ছোট মানুষ তো। এইভাবে শুরু হলো আমার আর নীলার ভালোবাসার পথ চলা।
নীলার আব্বু আম্মু আমাদের বাসায় পার্মানেন্ট এসেছে। আমার আব্বু আম্মু চাই নীলা যেন তার বাবা মার জন্য কষ্ট না পায়। নীলার বাবা মা, আমার বাবা মা, নীলা, আপু, ভাইয়া সবাই সুখে দিন কাটাচ্ছে। ভাইয়ার কিছুদিন আগে বিয়ে হলো। ভাবির সাথে ভাইয়া সুখে দিন যাপন কাটাচ্ছে। আপুরও বিয়ে হয়েছে, তার জামাই কোম্পানির ম্যানেজার, তার সাথে সুখে দিন কাটাচ্ছে। এইভাবে শেষ হলো একটি ভালোবাসার গল্প, দ্য এন্ড।